আজকের ক্লাসে আমরা কি করব, মোস্ট ইম্পর্টেন্ট 50টা কিন্তু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসটা। তো ক্লাসটা আমাদের কি মিক্সড প্র্যাকটিস সেট নাম্বার কিন্তু 7। ওকে, তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন আমাদেরকে বলছে যে মেড আউট, আমরা কিন্তু ইডিয়াম দিয়ে শুরু করছি, ক্লিয়ার? এটা কিন্তু ইডিয়াম, IDIOM, ইডিয়াম দিয়ে আমরা ক্লাসটা শুরু করছি। কি বলছে দেখো, ইডিয়ামটা বলছে মেড আউট অফ দ্য হোল ক্লথ, মানে মনে করো স্টোরিটা মেড আউট মানে কোনো কিছু তৈরি করেছে, হোল ক্লথ মানে পুরো যে কাপড়, সেই কাপড়টা দিয়ে কোনো কিছু তৈরি হয়েছে। মনে করো একজন ব্যক্তি, সে হচ্ছে কি একজন ব্যক্তি, সে হচ্ছে দর্জি, এবং তার কাছে আর একজন তার যে কাস্টমার, সে কী করেছে, জামা বানাতে এসছে, এবং যে জামা বানাতে এসছে সে একটা খুব দামি মূল্যবান কাপড় নিয়ে দর্জিকে দিয়েছে জামা বানানোর জন্য, এবং কাপড়টা কিন্তু যথেষ্ট পরিমাণে আছে এবং দামি, যথেষ্ট দামি। এবার যে বানাতে দিয়েছে সে জানে যে আমার জামাটা বানানোর পরে কিছুটা কাপড় থাকবে, সেই কাপড়টা কিন্তু আমি বাড়িতে নিয়ে যাব আমার ব্যক্তিগত ইউজের জন্য, ক্লিয়ার? এটা নিশ্চিত ছিল যে একটা জামা বানানোর পর কিন্তু কিছুটা কাপড় থাকবে, কিন্তু দর্জির কাপড়টা দেখে খুব লোভ হয়েছে। দর্জি কাপড় টাপড় বানানোর পরে সে নিজে বাকিটুকু রেখে দিয়েছে এবং কাস্টমারকে বলছে যে পুরো কাপড়টা দেখো, মেড আউট, আমি তোমার জামাটা বানিয়েছি, দ্য হোল ক্লথ, পুরো কাপড়টা দিয়ে কিন্তু আমি কাজে লাগিয়ে তোমার জামাটা বানিয়েছি, আর একটুও কাপড় নেই। তাহলে এই যে কথাটা বললো দর্জি তার কাস্টমারকে, পুরো মিথ্যে কথা বললো, পুরো বানানো গল্প বললো, কারণ কাপড় তো আছে, কারণ এটা পুরো পরিষ্কার ছিল যে যথেষ্ট কাপড় ছিল, একটা জামা বানানোর পর কিন্তু কিছুটা কাপড় থাকা উচিত। তাহলে এই যে কথাটা বললো যে পুরো হোল ক্লথ দিয়ে আমি জামাটা বানিয়েছি, তার মানে কি এই কথাটা পুরোপুরি এন্টায়ারলি, পুরোপুরি ফলস অ্যান্ড ফেব্রিকেটেড, একটা বানানো গল্প, ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে মেড আউট অফ দ্য হোল ক্লথ, তার মানে এন্টায়ারলি, পুরোপুরি ফলস, পুরোপুরি মিথ্যা অ্যান্ড ফেব্রিকেটেড, বানানো, ক্লিয়ার? বোঝা গেল গল্পটা? সুন্দর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দুদাগ, ভেরি ইম্পর্টেন্ট স্টোরি, মাথায় রাখতে হবে। এটাও কিন্তু ইডিয়াম, আমরা ইডিয়াম দিয়ে শুরু করেছি। কি বলছে দেখো, বলছে দ্য বিগ ফিশ, দ্য বিগ ফিশ মানে কি বড় মাছ, বিগ মানে বড়, ফিশ মানে মাছ। মনে করো কোনো এক জায়গায় একটা হামলা হয়েছে, কোনো এক জায়গায় একটা বিশাল বড় হামলা হয়েছে, আতঙ্কবাদী একটা হামলা হয়েছে, ক্লিয়ার? একটা কি হয়েছে, একটা হামলা হয়েছে নির্দিষ্ট কোনো একটা জায়গায়, এবং সেখানে কি হয়েছে, বিভিন্ন যারা টেররিস্ট আছে তারা কিন্তু এখানে হামলা করেছে, ক্লিয়ার? এবং সেখানে বম ব্লাস্ট করেছে, বম ব্লাস্ট কিন্তু করে ফেলেছে, এবং বম ব্লাস্ট করার পর পুলিশ কি করেছে, পুলিশ কিন্তু POLICE, পুলিশ কি করেছে, পুলিশ কিন্তু এই সমস্ত ছোটোখাটো যারা স্পটে গিয়ে কাজ করেছিল তাদেরকে কিন্তু পুলিশ ধরে ফেলেছে। কিন্তু এই যে প্ল্যান, এই প্ল্যানের যে মাস্টার মাইন্ড, যে বাড়িতে বসে মাস্টার মাইন্ড, MASTER, মাস্টার মাইন্ড, MIND, তাহলে প্ল্যানের যে মাস্টার মাইন্ড, এই যে হামলার যে মাস্টার মাইন্ড, তাকে কিন্তু ধরতে পারেনি পুলিশ। কি করেছে, চুনোপুটি যারা স্পটে এসে কাজ করেছে, হামলাটা করেছে, ব্লাস্টটা করেছে, পুলিশ তাদেরকে ধরেছে, কিন্তু যে মেন মাস্টার মাইন্ড লিডার, সে কিন্তু প্ল্যানটা করেছে ঘরে বসে, সে জায়গাতে আসেনি, তাকে কিন্তু ধরা যায়নি। তাহলে যে মাস্টার মাইন্ড সে হবে বড় ফিশ, আর যারা হামলাকারী স্পটে এসে কাজ করেছে তারা হবে ছোট ফিশ। তাহলে বড় ফিশ মানে কি মেইন লিডার, ডি ইজ দ্য কারেক্ট আনসার, মেইন লিডার, দ্য বিগ ফিশ ইজ ইকুয়াল টু মেইন লিডার, হয়ে গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 3 দাগ আমাদের কি বলছে আমরা দেখব। 3 দাগ বলছে কি ইডিয়াম ওয়ান ট্র্যাক মাইন্ড, ওয়ান মানে একটা, ট্র্যাক মানে পথ, মাইন্ড মানে মন। তাহলে একটা পথ দিয়েই তার মন যায়। মনে করো একজন বাচ্চা ছেলে বা একজন মানুষ, সে ডিসাইড করেছে কি সে একজন ডক্টর হবে, DOCTOR। তাহলে সে ডিসাইড করেছে যে সে ডাক্তারই হবে, তার মনটা, তার চিন্তাভাবনা পুরোপুরি ডাক্তারের মধ্যেই সীমাবদ্ধ। সে সবসময় যা যা করণীয় তাই করে, যা যা চিন্তাভাবনা তার সমস্ত কিছু কিন্তু মেডিকেল নিয়ে, ডাক্তার হওয়ার বিষয় নিয়ে সবসময় চিন্তা করে, অন্য কোনো কিছু তার মাথায় সে আনে না। তাহলে ওয়ান ট্র্যাক মাইন্ড, তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার, অলওয়েজ থিঙ্কিং অফ অনলি ওয়ান থিং, সবসময় একটাই জিনিস নিয়ে চিন্তাভাবনা করা, মানে কি একটা ট্র্যাক, একটা পথ দিয়ে তার চিন্তাভাবনাটা চলে, ক্লিয়ার? তাহলে অলওয়েজ থিঙ্কিং অফ অনলি ওয়ান থিং। 3 হয়ে গেল। এবার যাবো 4 কি বলছে দেখো, আমরা অবশ্যই 4টা দেখব।
হ্যাঁ 4 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, বলছে ব্রিথ অফ ফ্রেশ এয়ার। ব্রিথ অফ ফ্রেশ এয়ার মানে কি, মানে মনে করো একজন ব্যক্তি কোনো একটা অফিসে কাজ করে, ঠিক আছে, এমপ্লয়ি, EMPLOYEE, এমপ্লয়ি, ক্লিয়ার। কোনো একটা অফিসে কাজ করে, কোনো একজন এমপ্লয়ি কাজ করে, ক্লিয়ার, কোনো একটা অফিস, এবং সেখানে কি আছে, একজন বস আছে, একজন বস, BOSS, এবং এমপ্লয়ীদের মাথায় কিন্তু বেশি চাপ থাকে, অনেক প্রেশার থাকে, PRESSURE, প্রেশার মানে অনেক চাপ। তাহলে এমপ্লয়ি তাকে টার্গেট ফুলফিল করতে হয় একটা কোম্পানিতে কাজ করতে গেলে, COMPANY, ঠিক আছে। এবার তার যে টার্গেটটা ছিল, নেক্সট টার্গেট, সেটা সে ফুলফিল করেছে এবং প্রচুর প্রেশার এবং প্রচুর ধাক্কা, প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। এবার বস এই বিষয়টা বুঝতে পেরেছে। বস বুঝতে পারার পরে সে বলছে যে বাবা তুমি এবার একটু রেস্ট নাও, তুমি একটু যাও আত্মীয় স্বজনদের সঙ্গে মেশো, অনেক কাজ করে ফেলেছো, তোমার টার্গেট ফুলফিল করেছো, আমি খুবই খুশি হয়েছি, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, আমি খুবই কিন্তু খুশি, খুবই হ্যাপি তোমার কাজে। এবার তুমি কি করবে, তুমি প্রচুর কাজ করেছো, তুমি গিয়ে একটু তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে মেশো, একটু ফ্রেশ হয়ে নাও, একটু রিফ্রেশ হয়ে নাও, একটু সতেজ হয়ে নাও, মনটা আবার ভালো করে নাও। তাই বলছে ব্রিথ, একটা নিঃশ্বাস অফ ফ্রেশ এয়ার, সতেজ বাতাসে নিঃশ্বাস নাও, তার মানে কিছু নতুন নতুন বন্ধু বান্ধবদের সঙ্গে মেশো এবং একটু রিফ্রেশ হয়ে নাও। তাহলে কি বলছে দেখো, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সামওয়ান অর সামথিং, কোনো একটা ব্যক্তি বা কোনো একটা জিনিস, নিউ নতুন এবং রিফ্রেশিং। তুমি অনেকদিন কাজের মধ্যে ছিলে, একঘেয়েমি জীবনযাপন কাটিয়েছো, এবং নতুন পরিবেশে যাও, নতুন বন্ধু বান্ধবদের সঙ্গে মেশো এবং রিফ্রেশ হয়ে নাও, ক্লিয়ার। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রিথ অফ ফ্রেশ এয়ার ইজ ইকুয়াল টু সামওয়ান অর সামথিং নিউ, নতুন কিছু এবং রিফ্রেশিং, যেটা তোমাকে কি করবে, তাজা করে দেবে, সতেজ করে দেবে, বোরিং যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তোমার মধ্যে থেকে কিন্তু কাটিয়ে দেবে। তাহলে ব্রিথ অফ ফ্রেশ এয়ার ইজ ইকুয়াল টু অপশন ডি। এবার যাবো নেক্সট, 4 দাগের ইডিয়াম কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 4 দাগের ইডিয়াম বলছে যে 4 দাগের ইডিয়াম মানে 4 দাগ হয়ে গেল, 5 দাগ কি বলছে, টু কল দ্য শর্টস। শর্টস মানে কি, আমরা গুলি করি বন্দুক দিয়ে, সেটাকে আমরা শর্ট বলছি। কল মানে ডাকা, দ্য শর্টস। এবার মনে করো একজন ব্যক্তি, সে হচ্ছে লিডার, সৈনিকদের মধ্যে লিডার, LEADER, লিডার। এবার তারা কোনো একটা মিশনে গেছে, মিশনে তারা কিন্তু গেছে, ক্লিয়ার। তো এরা হচ্ছে সোলজার্স, SOLDIERS, সোলজার্স, ক্লিয়ার। তারা কিন্তু মিশনে গেছে এবং লিডার বলছে, এই আমি যা বলবো তোরা কিন্তু সেই মতোই চলবি, আমি যখন তোদেরকে গুলি করতে বলবো টার্গেটের দিকে, তখনই কিন্তু তোরা গুলি করবি, তাছাড়া আমি বললেই, আমি ডাকলেই তখন শটটা করবি। তাহলে টু কল দ্য শটস মানে আমার ডাকেই কিন্তু তোরা গুলিটা করবি। লিডার কিন্তু কাকে বলছে, সোলজার্সদেরকে বলছে, একটা নির্দেশ দিচ্ছে, ক্লিয়ার, অর্ডার দিচ্ছে। তাহলে টু কল দ্য শটস, গুলি কখন করতে হবে এটা আমি কল করব, তার মানে কি, কন্ট্রোলে আমি আছি, আমি কন্ট্রোলে থাকবো, আমি পুরো বিষয়টা, এই মিশনটা কন্ট্রোল কিন্তু করব। টার্গেট, TARGET, টার্গেটকে কখন গুলি করতে হবে আমার কল অনুযায়ী শট করবি। তাহলে টু কল দ্য শট, তার মানে টু বি ইন দ্য ডেপথ নয়, টু বি ইন কন্ট্রোল, ঠিক আছে। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু বি ইন কন্ট্রোল, টু বি, আচ্ছা, টু ল্যাক কন্ট্রোল, টু বি ডেপ, টু বি ফুল, আচ্ছা, টু বি দ্য পার্সন ইন চার্জ, আচ্ছা একদমই তাই। টু বি ইন কন্ট্রোল আমরা ডি করছি কেন, আমরা করবো এ, ঠিক আছে। টু বি ইন কন্ট্রোল হবে, এখানে টু ল্যাক রয়েছে, ঠিক আছে। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু বি দ্য পার্সন বলছে সেই ব্যক্তিটাই হওয়া ইনচার্জ, তার মানেই টু বি ইন কন্ট্রোল, আমি এটাকে বারবার টু বি ভাবছি, ক্লিয়ার। তো গেল, তাহলে কি, মানে কন্ট্রোলে থাকা, আমার কলে শর্ট করবি, তার মানে কি টু বি ইন কন্ট্রোল বা টু বি দ্য পার্সন ইন চার্জ, আমি কিন্তু এই মিশনের চার্জে আছি, আমি কিন্তু ইন কন্ট্রোলে আছি এই মিশনের, ক্লিয়ার। আমি বললেই শর্ট করবি, তাহলে টু কল দ্য শর্ট ইজ ইকুয়াল টু বি দ্য পার্সন ইন চার্জ, ক্লিয়ার। চার্জে থাকা, ক্ষমতায় থাকা ব্যক্তি, ক্লিয়ার। এবার যাবো নেক্সট, হ্যাঁ, তাহলে 5 দাগের এ ইজ দ্য কারেক্ট আনসার হয়ে গেল। এবার যাবো 6 দাগ। 6 দাগ কি বলছে দেখো, 6 দাগ আমাদেরকে বলছে যে ইরর। তাহলে 5 দাগ আমাদের কিন্তু হয়ে গেল, ইডিয়াম কমপ্লিট করলাম। এবার আমরা ইরর শুরু করছি, নতুন টপিক। 6 দাগ, দ্য চিলড্রেন লেফট দ্য প্লেগ্রাউন্ড, শিশুরা ত্যাগ করেছিল, লেফট কিন্তু কোন ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, লেফট, ক্লিয়ার, মাথায় রাখতে হবে। শিশুরা, চিলড্রেন কিন্তু কি, চিলড্রেন কিন্তু হচ্ছে প্লুরাল, চিলড্রেন প্লুরাল, ক্লিয়ার, চিলড্রেন প্লুরাল, সিঙ্গুলার নয়, চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল। এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমি মাথায় রাখতে বলছি, ক্লিয়ার। লিখছি মানে মাথায় রাখতে তোমাদেরকে বলছি, এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। দ্য চিলড্রেন লেফট, শিশুরা ত্যাগ করেছিল, দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড, ওয়ান আফটার ওয়ান, ওয়ান আফটার ওয়ান হয় না, আমাদের যে ফ্রেজটা আছে ওয়ান আফটার ওয়ান হয় না,
ওয়ান, শিশুরা ত্যাগ করেছিল খেলার মাঠটা একের পর এক, এক একজন করে, ঠিক আছে। 1 by 1 হতে পারে, 1 by 1, ক্লিয়ার। আর কি হতে পারে, 1 after another হতে পারে, 1 after another, ক্লিয়ার। বা হতে পারে 1 after the other, 1 after the other, OTHER। এই তিনটের যে কোনো একটা কিন্তু হবে। তাহলে 1 after হবে না, 1 by 1 হতে পারে। তাহলে ভুল আমাদের কোথায় আছে, ভুল কিন্তু 3 নাম্বার পার্টে আছে, ভুল 3 নাম্বার পার্টে আছে, যে কোনো একটা কিন্তু হবে, ক্লিয়ার। তাহলে 1 by 1 একের পর এক, 1 after the other বা 1 after another, ক্লিয়ার। তো দ্য চিলড্রেন লেফট দ্য প্লেগ্রাউন্ড আমাদের কিন্তু ভুল হচ্ছে 3 নাম্বার পার্টে। যাবো নেক্সট কোয়েশ্চেন। একের পর এক বললে এই তিনটে ফ্রেজ কিন্তু আমরা ইউজ করব, এক এক করে বা একের পর এক বললে। 7 দাগ, 7 দাগ কি বলছে দেখো, 7 দাগ বলছে দ্য ফাইট ফর লিবারেশন, মুক্তি। লিবারেশন মানে কি, মুক্তি, মুক্তির জন্য যে ফাইটটা, লড়াইটা। দেখো তাহলে ফর প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেরটা কিন্তু সাবজেক্ট, প্রিপোজিশনের আগেরটা কি আছে, সাবজেক্ট, SUBJECT, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, ফর হচ্ছে প্রিপোজিশন, PRE প্রিপোজিশন, TION, ক্লিয়ার। তাহলে প্রিপোজিশনের আগেরটা কি হয়, সাবজেক্ট হয়। তাহলে সাবজেক্ট ফাইট, লড়াই, সিঙ্গুলার। তাহলে দেখো ভার্বটাও কিন্তু সিঙ্গুলার, ব্রিংস, ভার্বের সঙ্গে S by S রয়েছে। তাহলে দ্য ফাইট ফর লিবারেশন ব্রিংস আউট, ব্রিংস আউট এটা পুরোটা একটা ফ্রেজাল ভার্ব, ব্রিং আউট দ্য বেস্ট, সব থেকে বলছে এই যে মুক্তির জন্য যে লড়াইটা, সেই লড়াইটা ব্রিং আউট, ব্রিং আউট মানে কি, পাবলিশ করা, পাবলিশ করে, দ্য বেস্ট সব থেকে ভালোটা পাবলিশ করে, মানুষের সামনে তুলে ধরে। অ্যান্ড নোবেলেস্ট, নোবেলেস্ট সুপারলেটিভ ডিগ্রি, মহৎ যে কোয়ালিটি ইন ম্যানকাইন্ড, ঠিক আছে। মানে বলতে চেয়েছে মুক্তির জন্য লড়াইটা মানুষের মধ্যে ঘটায়, মানুষের মধ্যে আনে, কি আনে, সব থেকে বেস্ট, ঠিক আছে। যখনই তুমি তোমার দেশের স্বাধীনতার জন্য লড়াই করবে, তোমার বেস্টটা দিয়ে তুমি লড়াই করবে, তাহলে তোমার মধ্যে বেস্ট কোয়ালিটি আবির্ভাব ঘটছে, কেন, মুক্তি লড়াইয়ের জন্য। অ্যান্ড নোবেলেস্ট কোয়ালিটি, এবং যে তোমার মধ্যে গুণ, সব থেকে মহৎ গুণ, সেটা তোমার মধ্যে আসবে ইন ম্যানকাইন্ড, মানুষের মধ্যে। তাহলে দেখো সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, দা বসবে, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসবে, ক্লিয়ার। যেমন কি আমরা কি বলি, আমরা বলি হচ্ছে দা স্ট্রংগেস্ট, STRONGEST, দা স্ট্রংগেস্ট, দেখো দা বসবে। যেমন আমি বললাম দা কোল্ডেস্ট, COLDEST, দা কোল্ডেস্ট, ক্লিয়ার। তাহলে এখানে কি হবে, দা নোবেলেস্ট হবে, দা নোবেলেস্ট, NOBLEST, দা নোবেলেস্ট, ক্লিয়ার। দা কিন্তু হবে নোবেলেস্ট। তাহলে এইখানে কি আছে, এই যে এটা আছে এ, এই এটা কি হবে, এই এটা দা হবে, ক্লিয়ার। তাহলে দ্য ফাইট ফর লিবারেশন ব্রিংস আউট দ্য বেস্ট অ্যান্ড দ্য নোবেলেস্ট কোয়ালিটি ইন ম্যানকাইন্ড, ক্লিয়ার। তাহলে কিন্তু এই এটা দা হচ্ছে আমাদের ভুল 3 নাম্বার পার্টে, বোঝা গেল। 7-এর 3 নাম্বার পার্টে ভুল। এবার যাবো নেক্সট, সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের দা হবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 8 দাগ, 8 দাগ কি বলছে, দ্য বেবি ওয়াজ ক্লিঙ্গিং, ক্লিঙ্গিং মানে শিশুটি একটি, সেই কারণে দেখো ওয়াজ রয়েছে, দ্য বেবি ওয়াজ ক্লিং মানে কি, ক্লিং মানে হচ্ছে লেগে থাকা, ক্লিং। আর ক্লিং শব্দের পরে ক্লিং, CLING, ক্লিং মানে লেগে থাকা, যার সঙ্গে লেগে থাকবো, ক্লিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। ক্লিং টু মানে হচ্ছে কি, লেগে থাকা, কোনো কিছুর সঙ্গে লেগে থাকা, বোঝা গেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে ক্লিংয়ের পরে কি বসবে, টু বসবে, উইথ উঠে গিয়ে টু হবে। তাহলে দ্য বেবি ওয়াজ ক্লিঙ্গিং টু হার মাদার, তার মায়ের সঙ্গে লেগেছিল, ইন ফিয়ার ভয়তে, মানে ভয়ে ভয়ে সবসময় মায়ের সাথে সাথেই ছিল, তার মানে মায়ের সাথে লেগেছিল। তাহলে লেগে থাকা কারোর সঙ্গে কোনো জায়গায়, ক্লিং টু ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, ওকে। তাহলে উইথ উঠে গিয়ে টু হবে, 8 দাগের কিন্তু 2-এ ভুল। এবার নেক্সট 9 দাগ কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট 9 দাগ কি বলছে আমরা কিন্তু দেখবো। 9 দাগ বলছে নট মাচ পিপল রিয়েলাইজ, বলছে বেশি মানুষ রিয়েলাইজ করে না, অনুভব করে না, হি সিনসিয়ারিটি, তার যে দায়িত্ব, ঠিক আছে, সেই দায়িত্ব কিন্তু সে রিয়েলাইজ করে না, অনুভব করে না, ওকে। তাহলে বলতে চেয়েছে দেখো পিপল, পিপল কি, এই পিপল মানে মানুষজন, এটা কিন্তু একটা কাউন্টেবল নাউন, কাউন্টেবল, COUNTABLE, কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন আমি লিখে দেবো, হ্যাঁ নাউন, কাউন্টেবল নাউন, ক্লিয়ার। তাহলে কাউন্টেবল নাউন যখন কাউন্টেবল হবে, অনেক বলতে গেলে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেক বলতে গেলে, অনেক বলতে গেলে কি হবে, মেনি, মেনি। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আনকাউন্ট, COUNTABLE, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেক বলতে গেলে কি হবে, মাছ, MUCH, ক্লিয়ার। তাহলে পিপল কাউন্টেবল, তাহলে মাছটা কি হবে, মাছটা হয়ে যাবে
মেনি, বোঝা গেল? নট মেনি পিপল রিয়েলাইজ, বেশি মানুষজন অনুভব করে না হিজ সিনসিয়ারিটি, মানে তার যে দায়িত্ব, তার যে কর্তব্য, সেগুলো কিন্তু সে অনুভব করে না বেশি মানুষজন। ক্লিয়ার? তাহলে 9-এর কিন্তু এক দাগে ভুল, মাছটা মেনি হবে। এবার যেমন নেক্সট 10 দাগ কি বলছে, দেখো 10 দাগ কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 10 দাগ বলছে কি আমাদের লাস্ট কিন্তু ইরর বলছে হি নিডস নট, দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস বাই এস হওয়ার কথা, তাই তো? দেখো এস রয়েছে, কি বলছে দেখো, হি নিডস নট হ্যাভ শাউটেড, শাউট চিৎকার করা, বলছে তার কিন্তু চিৎকার করার দরকার ছিল না অ্যাট মি, আমার প্রতি। এবার মাথায় রাখবে সেটা কি নিড, NEED, নিড নেগেটিভ ক্ষেত্রে এর সঙ্গে কোনো সময় এস হবে না, নিড এর সাথে, নিড এর সাথে, নিড এর সাথে, নিড এর সাথে নেগেটিভ ওয়ার্ড থাকলে, নেগেটিভ ওয়ার্ড, নিডের সাথে নেগেটিভ ওয়ার্ড থাকলে, নিডের সাথে কিন্তু এস হবে না, নিডের সাথে নো এস, আমি এস লিখে কেটে দিলাম এস, নিডের সাথে, আচ্ছা নিডের সাথে সুন্দর করে লিখতে হবে, নিডের সাথে, নিড এর সাথে এস হবে না, বোঝা গেল? দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার, তা সত্ত্বেও নিডের সঙ্গে কি হবে, নিডের সঙ্গে এস হবে না, এটা কিন্তু নিড হবে, কারণ নিডের সাথে নেগেটিভ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে নিডের সাথে কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট রুলস, তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। নিডের সাথে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, নিডের সঙ্গে এস হবে না, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তা সত্ত্বেও কিন্তু এস হবে না, বোঝা গেল? তাহলে কি হবে, হি নিড নট হ্যাভ শাউটেড অ্যাট মি, তার কিন্তু আমার প্রতি চিৎকার করা উচিত হয়নি, বোঝা গেল? তাহলে 10-এর কিন্তু এক দাগে ভুল, নিডসটা নিড হবে। এবার চলো নেক্সট 11 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 11 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব, বলছে অ্যান আন্ডারগ্রাউন্ড হোল। আচ্ছা, আমাদের কিন্তু ইরর হয়ে গেল, এবার যাচ্ছে আমরা কি ওয়ান ওয়ার্ডের দিকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। বলছে অ্যান আন্ডারগ্রাউন্ড হোল, একটা মাটির নিচের গর্ত, ডাগ যেটা খোঁড়া হয়, বাই এ স্মল অ্যানিমাল, একটা ছোট অ্যানিমাল প্রাণী, অ্যাজ আ ডুয়েলিং, বসবাস করার জন্য। ক্লিয়ার? বসবাস করার জন্য ছোট প্রাণী মাটির মধ্যে যে গর্ত করে তাকে আমরা বলবো কি বারো মানে কি গর্ত, মানে মাটির নিচে ছোট গর্ত। তাহলে বারো কার কার বাসস্থান, কার কার বাসস্থান আমাদেরকে দেখতে হবে। আমরা বলতে পারি, কিন্তু বারোকে আমরা কাকে বলতে পারবো, স্নেক বলতে পারি, SNAKE, স্নেক যে জায়গায় থাকে মাটি খোঁড়ে। র্যাবিট বলতে পারি, র্যাবিট RABBIT, র্যাবিট কিন্তু আমরা বলতে পারি, ইঁদুর বলতে পারি, ছুঁচো বলতে পারি। ক্লিয়ার? যারা মাটি গর্ত করে, মাটিতে গর্ত করে থাকে, ছোট গর্ত করে। 12 কেভ মানে কি, কেভ মানে হচ্ছে কিন্তু গুহা, কেভ মানে গুহা, এটা তোমাদের যে ভাবে দেবে, মানে কি কেভ মানে গুহা হচ্ছে আ লার্জ আন্ডারগ্রাউন্ড প্লেস, আর বিশেষ করে স্পেশালি এটা কোথায় দেখা যায়, হিলি সাইড, কিন্তু পাহাড়ি এলাকায় বা যেখানে ক্লিফ থাকে, ক্লিফ ছোট ছোট মানে পাহাড়ি এলাকায় কিন্তু গুহা দেখা যায়। ক্লিয়ার? তাহলে এই গুহা কাদের বাসস্থান বলতে পারি, এই গুহাকে আমরা বলতে পারি হচ্ছে বিয়ার, ভাল্লুক, BEAR, ভাল্লুক। আমরা অন্যান্য পশুদের, যেগুলো কমন পশুদের বাসস্থান, সেটা আমরা দেখবো, আগে অপশানগুলো দেখে নিই। সঠিক উত্তর কিন্তু আমাদের কিন্তু বি হলো। ছোট্ট গর্ত করলে মাটির নিচে ছোট ছোট পশুরা, তাদেরকে আমরা কি বলবো, বারো বলবো। ক্লিয়ার? কারা কারা বারো বানায়, স্নেক বলতে পারি, র্যাবিট বলতে পারি, র্যাট বলতে পারি, মাইস বলতে পারি। ক্লিয়ার? এবার ড্রেইন কাকে বলে, এক দাগ। ড্রেইন মানে কি, ড্রেইন মানে হচ্ছে জল যাওয়ার, জল প্রণালী বলতে পারি। ঠিক আছে? জল যাওয়ার যে প্রণালী, তাহলে জল প্রণালী কিন্তু আমরা বলতে পারি, মানে ছোট জল যাওয়া। তাহলে একটা প্যাসেজ বলতে পারি, একটা ছোট্ট প্যাসেজ বা একটা চ্যানেল, থ্রু হুইচ, যার মধ্যে দিয়ে ওয়াটার রানস আউট, একটা ছোট্ট জায়গা যার মধ্যে দিয়ে কিন্তু ওয়াটার। তাহলে শর্ট বা আ প্যাসেজ অর এ টানেল নয়, আমরা আ প্যাসেজ বা একটা চ্যানেল বলবো যার মধ্যে দিয়ে কিন্তু ওয়াটার রানস আউট। তাহলে ড্রেন আমরা কিন্তু বাংলা বলতে পারি জলপ্রণালী। ক্লিয়ার? আর পিট মানে কি, পিট মানে আমরা বলবো হচ্ছে কূপ। পিটের বাংলা কি, পিটের বাংলা বলবো কূপ। কূপ মানে কি, এটা হচ্ছে একটা লার্জ বলতে পারি, একটা লার্জ আন্ডারগ্রাউন্ড কি বলবো, হোল, একটা লার্জ হোল ইন আন্ডারগ্রাউন্ড, মানে কূপের মধ্যে থেকে অনেকে জল তোলে না, জল তুলে খায়, তাহলে আ লার্জ হোল ইন দ্য গ্রাউন্ড, তাকে বলবো পিট। ক্লিয়ার? এইবার যেটা আমাদের এখান থেকে জানতে হবে, সেটা কি জানতে হবে, যে পশুদের বাসস্থান ইম্পর্টেন্ট, কিন্তু কমন পশু। টাইগারকে আমরা কি বলবো, টাইগার, TIGER, টাইগারের বাসস্থানকে আমরা কি বলবো, লেয়ার। টাইগারের বাসস্থানকে আমরা কি বলবো, লেয়ার, LAIR। ক্লিয়ার? লায়ার কিন্তু ভেবো না। আর
লায়ন, লায়ন মানে সিংহ, লায়ন, LION, লায়নের থাকার জায়গাকে আমরা কি বলবো? ডেন বলবো। ক্লিয়ার? বোঝা গেল? এইবার আমরা বলতে পারি হচ্ছে স্কুইরেল, স্কুইরেল। আচ্ছা, ডগ চলে যায়, কমনগুলো আগে পড়ে নিই। ডগ, ডগকে আমরা কি বলবো? কেনেল, KENNEL, কেনেল। হর্সকে আমরা কি বলবো? হর্সকে আমরা বলবো হচ্ছে HORS, হর্সকে আমরা বলবো স্টেবল, STA, আস্তাবল বলি না, তাহলে স্টেবল হয়ে গেল। তাহলে ডগ হয়ে গেল, লায়ন হয়ে গেল, টাইগার হয়ে গেল, আর বিয়ার আমরা পেয়েছি ভাল্লুক, ভাল্লুকের কিন্তু কেভ, বিয়ার লিখেছি কিন্তু, স্নেকের পেয়েছি আমরা গেল, হ্যাঁ র্যাবিটের পেয়েছি। এবার আমরা দেখি, এবার আমরা লিখবো হচ্ছে স্কুইরেল, SQUIRREL, স্কুইরেল মানে কাঠবিড়ালি, কাঠবিড়ালি থাকার জায়গাকে আমরা বলি ড্রে, DREY। মোটামুটি এই কটা জানলে আমাদের কিন্তু হয়ে যাবে। আচ্ছা, পাখির, পাখির ভাষাকে আমরা কিন্তু নেস্ট বলি, বার্ড। এই পাশে আমরা লিখবো বার্ড, বার্ড। পাখির ভাষাকে কিন্তু আমরা কি বলবো? নেস্ট কিন্তু বলতে পারি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে মোটামুটি গেল 11 দাগ। আমাদের সঠিক উত্তর কি হলো? 12। এবার যাবো নেক্সট 12 দাগের কোয়েশ্চেনে যাবো। 12 দাগের কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখো, 12 দাগের কোয়েশ্চেন বলছে যে লার্জ নাম্বার অফ ফিশ, একটা লার্জ নাম্বার অফ মানে অতিরিক্ত পরিমাণে মাছ, এক ঝাঁক মাছ সুইমিং টুগেদার। তাহলে এক ঝাঁক মাছ যদি একসঙ্গে আর কি সুইম করে, একসঙ্গে থাকে, সাঁতার কাটে, তাকে আমরা কি বলবো? শোল, SHOAL, B ইজ দ্য কারেক্ট আনসার। মানে এক ঝাঁক মাছ কিন্তু আমরা বলতে পারি, এক ঝাঁক মাছ কিন্তু আমরা বলতে পারি। ক্লিয়ার? হার্ড মানে কি? বাদ বাকি অপশনগুলো দেখবো। হার্ড মানে হচ্ছে পাল, হার্ড মানে হচ্ছে পাল, মানে এ লার্জ নাম্বার অফ অ্যানিমাল হুইচ লিভ টুগেদার, আ লার্জ নাম্বার অফ অ্যানিমাল, একটা বিশাল পরিমাণ পশু, অনেক সংখ্যক পশু যদি আ গ্রুপ অফ অ্যানিমাল বা লার্জ নাম্বার অফ অ্যানিমাল হুইচ লিভ টুগেদার, যারা কিন্তু একসঙ্গে বসবাস করে তাদেরকে আমরা বলবো পাল। ক্লিয়ার? এবার ব্রুড কাদেরকে বলবো? দেখো, ব্রুড মানে গভীরভাবে চিন্তা করা, এটাকে আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি। ব্রুড মানে হচ্ছে কি? গভীরভাবে চিন্তা করা। আবার ব্রুডকে যদি আমি এই সেকশনের মধ্যে ধরি, এই ক্লাসিফিকেশনের মধ্যে ধরি, তাহলে ব্রুড মানে হচ্ছে আমরা বলতে পারি সন্তান সন্ততি বা শাবক বলতে পারি, শাবক, শাবক, দ্য ফ্যামিলি অফ ইয়ং অ্যানিমালস, স্পেশালি বলতে পারি বার্ডস, স্পেশালি অফ বার্ডস। মানে ব্রুডস মানে কি? শাবক। তাহলে শাবক আমরা বলতে পারি সন্তান সন্ততি, মানে কি? দ্য ইয়ং ফ্যামিলি অফ অ্যানিমালস স্পেশালি অফ বার্ডস, মানে পাখিদের যে ছোট ছোট শাবক ছানাপোনা তাদেরকে আমরা ব্রুড বলবো। কেচ মানে কি? কেচ মানে কিন্তু গুপ্ত ঘর, কেচ মানে হচ্ছে গুপ্ত ঘর। আমাদের ফোনের মধ্যে কেচ ফাইল থাকে না? তাহলে আ হিডেন স্টোর ওয়্যার থিংস আর কেপ্ট, ঠিক আছে? একটা লুকোনো জায়গা যেখানে কিন্তু জিনিসপত্র আমরা লুকিয়ে রাখি, তাহলে ফোনের মধ্যে কেচ ফাইল থাকে। ক্লিয়ার? সঠিক উত্তর 12 দাগে কোনটা হলো? এ লার্জ নাম্বার অফ ফিশ সুইমিং টুগেদার ইজ শোল, বি ইজ দ্য কারেক্ট আনসার। 13 দাগে চলো। 13 দাগ আমাদের কি বলছে কিন্তু আমরা দেখে নেব। 13 দাগ বলছে যে রুম, একটা রুম বা একটা বিল্ডিং উইথ ইকুইপমেন্ট ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, মানে শারীরিক এক্সারসাইজ মানে কি? ব্যায়াম করার জন্য। এক্সারসাইজ মানে কি? ব্যায়াম, শরীর চর্চা করার জন্য আমাদের যে রুম বা বিল্ডিং থাকে এবং সেখানে বিভিন্ন ইকুইপমেন্ট থাকে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো জিমন্যাসিয়াম, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে বাংলায় কি বলবো? ব্যায়ামাগার বলতে পারি, ব্যায়ামাগার মানে ব্যায়াম করার জায়গা। ক্লিয়ার? বাদ বাকি অপশানগুলো দেখো। ডরমিটরি, ডরমিটরি মানে কি? ডরমিটরি মানে কিন্তু আমরা ছাত্রাবাস বলতে পারি, ছাত্রাবাস মানে কি? ছাত্রাবাসকে বলতে পারি যে এ লার্জ বেডরুম, একটা বিশাল বড় বেডরুম, লার্জ বেডরুম ফর এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, আ লার্জ বা হিউজ বেডরুম for a number of students in a school or in an institution, কোনো একটা ইনস্টিটিউশন বা কোনো একটা স্কুলে অনেক ছাত্রের একসঙ্গে থাকার জন্য যে শোয়ার জন্য যে ঘর, বেডরুম, তাকে আমরা বলবো ডরমিটরি। ক্লিয়ার? কভেন্ট মানে কি বলবো? কভেন্ট মানে আমরা বলবো হচ্ছে, কভেন্টকে বলবো হচ্ছে মঠ, ঠিক আছে? কনভেন্টকে বলবো হচ্ছে মঠ। মঠ কাকে বলবো? আমরা বলবো দ্য ডুয়েলিং অফ দ্য নানস, মানে আ প্লেস ওয়্যার নানস, NUNS, নানস মানে কি? সন্ন্যাসিনী, NUNS, নানস মানে কি? সন্ন্যাসিনী। তাহলে সন্ন্যাসিনীদের থাকার জায়গাকে কিন্তু আমরা মঠ বলতে পারি। ক্লিয়ার? কনভেন্ট বলবো, ঠিক আছে? দ্য প্লেস ওয়্যার নানস লিভ, তাকে বলবো কনভেন্ট। ইনফার্মারি কাকে বলে? ইনফার্মারি কিন্তু আমরা তাকেই বলবো যে হাসপাতালকে বলবো, হাসপাতাল মানে আমরা বলতে পারি আ প্লেস ওয়্যার দ্য ইল পিপল আর টেকেন কেয়ার অফ, মানে বলতে পারি a place to take care of those who are ill, a place to take
কেয়ার অফ দোজ, বলছে একটা জায়গা যেখানে আমরা তাদেরকেই সেবা শুশ্রূষা করব, যত্ন করব, হু আর ইল, যারা কিন্তু অসুস্থ। তাহলে অসুস্থ মানুষজনদের যেখানে দেখভাল করা তাকে বলে ইনফার্মারি। তাহলে কারেক্ট অ্যান্সার 13 দাগের কোনটা হলো? যেখানে শরীর চর্চা করা হয় বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে তাকে বলবো জিমন্যাসিয়াম, ব্যায়ামাগার। 14 দাগে চলো, 14 দাগ কি বলছে দেখো, 14 দাগ আমাদেরকে বলছে যে ওয়ান হু হোল্ডস স্ট্যাবলিশড ওপিনিয়ন্স, বলছে একজন মানুষ যে কিনা স্ট্যাবলিশড মানে প্রথাগত, যেটা প্রতিষ্ঠিত ওপিনিয়ন, চিন্তাধারা, রীতিনীতি, সেই প্রতিষ্ঠিত রীতিনীতির বাইরে যায় না, ওটাকেই শক্ত করে ধরে রাখে, তাদেরকে আমরা বলবো অর্থোডক্স। ঠিক আছে, অর্থোডক্স। আমরা বলি না সনাতন, সেই সনাতন বলতে পারি। ঠিক আছে, আবার বলতে পারি কি অর্থোডক্স মানে হচ্ছে আমরা বলতে পারি কি মানে যে প্রথাগত আর কি বলতে পারি, প্রথাগত, প্রথাগত, প্রথাগত মানে যে আর কি প্রথাগত নিয়ম কানুন মেনেই চলবে, তার বাইরে যাবে না, তাকে আমরা বলবো অর্থোডক্স। ঠিক আছে, ধর্মগোড়াও কিন্তু বলতে পারি। মিশনারি মানে কি? মিশনারি মানে হচ্ছে ধর্ম প্রচারক, ধর্ম প্রচারক মানে কি? মনে করো বললাম এ পার্সন যাকে কিনা পাঠানো হয়, সেন্ট অন আ রিলিজিয়াস মিশন স্পেশালি টু স্প্রেড খ্রিস্টিয়ানিটি। ক্লিয়ার? বিশেষ করে কোনো একজন মানুষ যাকে কিনা সেন্ট পাঠানো হয় অন আ রিলিজিয়াস মিশন, একটা রিলিজিয়াস ধার্মিক মিশনে পাঠানো হয়, স্পেশালি বিশেষ করে টু স্প্রেড, ছড়াতে খ্রিস্টিয়ানিটি, খ্রিস্টিয়ান ধর্মকে প্রচার করার জন্য যাকে পাঠানো হয় তাকে বলবো ধর্মপ্রচারক। অ্যাথেইস্ট মানে কি? অ্যাথেইস্ট মানে হচ্ছে নাস্তিক, সামওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে কিনা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদেরকে বলবো অ্যাথেইস্ট, নাস্তিক। মোনোথেইস্ট মানে কি? একেশ্বরবাদী। মোনো মানে এক, আর একটা ঈশ্বরে যে বিশ্বাস করে তাকে বলবো একেশ্বরবাদী, মানে সামওয়ান হু থিংকস দ্যাট গড ইজ বাট ওয়ান, গড ইজ বাট ওয়ান, মানে ভগবান একজনই হচ্ছে ভগবান, এই একজন ভগবানে যে বিশ্বাস করে তাকে বলবো মোনোথেইস্ট। ক্লিয়ার? সঠিক উত্তর 14 দাগে কিন্তু সি অর্থোডক্স, যারা কিন্তু সনাতন হয়, গোড়া। এই অর্থোডক্সকে আমরা আর একটা সুন্দর ভাষায় বলতে পারি গোড়া, ধর্মগোড়া হয় না, ধর্মগোড়া। ক্লিয়ার? গয় চন্দ্রবিন্দু আকার, ডয়শূন্যের আকার, গোড়া। ওকে, হ্যাঁ, মানে প্রথা যা বলছে সেই অনুযায়ী চলবে, ওর বাইরে যাবে না, একদম স্ট্রিক্টলি ফলো করে, অর্থোডক্স। ক্লিয়ার? নিয়ম কানুন, প্রচুর নিয়ম কানুন মেনে চলে, তাকে বলি আমরা অর্থোডক্স। আমরা বলি না অর্থোডক্স ফ্যামিলি থেকে সে বিলং করে। 14 সি উত্তর। এবার যাবো 15 লাস্ট আমাদের ওয়ান ওয়ার্ডের কোয়েশ্চেন, কি বলছে আমরা দেখবো। হ্যাঁ, কি বলছে দেখো, দ্য হাইয়েস্ট পয়েন্ট, একদম সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দুকে আমরা কি বলবো? সর্বোচ্চ বিন্দুকে সি ইজ দ্য কারেক্ট আনসার, জেনিথ, মানে সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দুকে কিন্তু আমরা কি বলবো? জেনিথ বলবো। ক্লিয়ার? আর নাদির বাদ বাকি অপশনগুলো দেখবো, সঠিক উত্তর কিন্তু সি হয়ে গেল। হাইয়েস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্ট, একদম লোয়েস্ট পয়েন্ট, সব থেকে নিচের বিন্দু, নিম্নতম বিন্দু, নিম্নতম বিন্দুকে আমরা কি বলবো? সব থেকে নিচু জায়গা, তাকে বলবো নাদির। হরাইজন মানে কি? হরাইজন মানে হচ্ছে দিগন্ত, হরাইজন মানে হচ্ছে কি? দিগন্ত। এটাকে আমরা বলতে পারি আ লাইন, একটা রেখা, অ্যাট হুইচ, যেখানে দ্য আর্থ সারফেস, পৃথিবীর যে সারফেস, উপরিভাগ, অ্যান্ড কি বলবো, পৃথিবীর উপরিভাগ, অ্যান্ড দ্য স্কাই সিম টু মিট। ঠিক আছে, যেখানে দেখে মনে হয় সিম টু মিট, মানে একটা লাইন, একটা রেখা, অ্যাট হুইচ, যেখানে দ্য আর্থ সারফেস, পৃথিবীর উপরিভাগ, অ্যান্ড দ্য স্কাই, আকাশ, সিম টু মিট, দেখে মনে হয় যেন এক জায়গায় মিলিত হয়েছে, সেটাকেই বলবো হরাইজন। প্যারাডাইস মানে কি? প্যারাডাইস মানে আমরা বলতে পারি স্বর্গ, প্যারাডাইস মানে আমরা বলতে পারি স্বর্গ, স্বর্গ, স্বর্গ মানে কি? আ প্লেস ফর দ্য জাস্ট, আ প্লেস ফর দ্য জাস্ট, মানে যারা নীতিবান লোক, ন্যায়পরায়ণ লোক, ভালো মানুষ, তারা মৃত্যুর পরে আফটার ডেথ যেখানে বাস করবে সেটাকে আমরা বলি স্বর্গ। ক্লিয়ার? তাহলে গেল দ্য হাইয়েস্ট পয়েন্ট ইজ ইকুয়াল টু, কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের 15 দাগে। তাহলে ওয়ান ওয়ার্ড হয়ে গেল। এবার যাবো হচ্ছে 16 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 16, হ্যাঁ 16 কি বলছে দেখো, 16 বলছে মেনি আ পার্সন আর আনএবল, মেনি আ পার্সন, অনেক মানুষজন। আচ্ছা, এটা কিন্তু ইমপ্রুভমেন্টের, আমরা ইমপ্রুভমেন্টের প্রশ্ন নিয়ে এবার আলোচনা করবো। দেখো আন্ডারলাইন করা আছে মানে ইমপ্রুভমেন্ট। ক্লিয়ার? তাহলে মেনি এ, এবার বলে দিই মেনি এ, MANY, এই মেনি এ মানেই কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার, SINGULAR। তাহলে মেনি এ থাকা মানেই কি? সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হবে? ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে আরটা কি হবে? আরটা প্রথম কথা ইজ হবে। ক্লিয়ার? আর এবল আনএবল, আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কি এবল আর হচ্ছে আনএবল, ABLE, আনএবল, রেডি
REA রেডি, এদের পরে কি হয় টু আসে, বলি না আই এম রেডি টু গো, আই এম এবল টু ডু দিস, আই এম আনএবল টু ডু দিস, ক্লিয়ার? রেডি READY রেডি, এদের পরে কিন্তু কি হবে, এদের পরে টু বসবে, কোনো কাজ কোনো ভার্ব আসলে, রেডি টু, আনএবল টু, এবল টু, ক্লিয়ার? তাহলে এই অফটা কি হবে, এই অফটা কিন্তু টু হবে, বোঝা গেল? অফটা টু হবে আর ওখানে ইজ হবে, কারণ কি মেনি এ এটা হচ্ছে সিঙ্গুলার, মেনি এ সিঙ্গুলার, বোঝা গেল? তাহলে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, মেনি আ পার্সন ইজ আনএবল টু ডিস্টিংগুইশ রাইট ফ্রম দ্য রং, বলছে অনেক মানুষজন, সেন্স, এই মেনি এর সেন্স কিন্তু প্লুরাল কিন্তু টেকনিক্যালি কিন্তু সিঙ্গুলার, বলছে অনেক মানুষজন কিন্তু অসমর্থ ডিস্টিংগুইশ করতে, আলাদা করতে ঠিককে ভুলের থেকে ঠিককে আলাদা করতে তারা পারে না, তাহলে 16 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 17 দাগ কি বলছে দেখো, 17 দাগ বলছে যে 17 দাগ বলছে আই থিঙ্ক, আমি মনে করি, শি উড বি, সে হবে মাচ মোর হ্যাপিয়ার ইন হার হোম টাউন, তার বাড়িতে সে কিন্তু অনেক বেশি খুশি হবে। এবার দেখো হ্যাপিয়ার এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, COM কম্পারেটিভ ডিগ্রি, DEGREE কম্পারেটিভ ডিগ্রি, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে মোর কম্পারেটিভ ডিগ্রি, মোরও কিন্তু কম্পারেটিভ, তাহলে মোর বসবে না, দুটো কম্পারেটিভ ডিগ্রি কেন বসবে, তাহলে শুধু মাছ হ্যাপিয়ার হবে। আর একটা জিনিস বলে দিই, মাছ কিন্তু পজিটিভ, মাছ পজিটিভ, POSITIVE মাছ, মোরও কিন্তু কম্পারেটিভ, মোর কম্পারেটিভ, তাহলে দুটো কম্পারেটিভ এক জায়গায় বসে না বলে এটা বাদ, ঠিক আছে? মোর কম্পারেটিভ বসবে না, মোর কিন্তু এখানে বাদ হয়ে যাবে, বোঝা গেল? এবার বিষয়টা হচ্ছে কি মাছ, তাহলে পজিটিভ আর কম্পারেটিভ পাশাপাশি বসতে পারে, অবশ্যই বসতে পারে। যেমন আমরা বলতে পারি কোল্ডার মানে কি, কোল্ডার DER, কোল্ডার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, ঠান্ডাতর, আমরা বললাম অতিরিক্ত ঠান্ডাতর, আমরা কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে মাছ বসাতে পারি, আমরা পারি, এটা নিয়ম। আমরা বলতে পারি যে মাছ কোল্ডার, আমরা বলতে পারি মাছ কোল্ডার, আমরা বলতে পারি মাছ কমা দিয়ে আমি লিখি মাছ স্ট্রঙ্গার, ক্লিয়ার? মাছ ব্রেভার, BRAVER, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা কিন্তু মাছ বসাতে পারি, এটা কিন্তু কারেক্ট, কিন্তু দুটো কম্পারেটিভ ডিগ্রি পাশাপাশি বসবে না, বোঝা গেল? তাহলে এটা কি বলবো, আই থিঙ্ক শি উড বি মাচ হ্যাপিয়ার, বি ইজ দ্য কারেক্ট আনসার, মোটটা হবে না, দুটো কম্পারেটিভ ডিগ্রি পাশাপাশি বসবে না। যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 18 দাগ কি বলছে, হি হ্যাজ হার্ডলি মানে কিন্তু একেবারেই না, হার্ডলি মানে হচ্ছে একেবারেই না মানে কি নেগেটিভ, NEGATIVE, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, ক্লিয়ার? বলছে হি হ্যাজ, তার আছে মানে তার একেবারেই, হি হ্যাজ হার্ডলি সাম মানে কিছু, সাম মানে কিছু, তাহলে সাম মানে হচ্ছে কি, সাম মানে আচ্ছা সাম SONE, সাম, এখানে আছে মেনি, সাম মেনি মানে অনেক, তাহলে সাম মানে কি, সাম মানে কিছু, তাহলে একেবারেই না তোমাকে বলে দিয়েছে, তাহলে আবার কিছু কেন হবে? মেনি মানে কি, মেনি মানে অনেক, তাহলে বলেই দিয়েছে হার্ডলি মানে একেবারেই না, তাহলে এই দুটো শব্দ কিন্তু হবে না হার্ডলির পরে আমরা কি বসাবো, হার্ডলির পরে আমরা এনি বসাবো, এনি, কারণ কি ANY, এনি কিন্তু নেগেটিভ বাক্যে বসে, নেগেটিভ বাক্যে, ক্লিয়ার? নেগেটিভ বাক্যে বসে, বোঝা গেল? এনি, তাহলে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, একেবারেই না, তাহলে আমি বলতে পারি আই হ্যাভ হার্ডলি এনি মানি, দেয়ার ইজ হার্ডলি এনি স্টুডেন্ট, মানে কি সেখানে একেবারেই কোনো ছাত্র নেই, দেয়ার ইজ হার্ডলি এনি স্টুডেন্ট, বা দেয়ার আর হার্ডলি এনি স্টুডেন্টস, ক্লিয়ার? একেবারেই কোনো ছাত্র নেই। তাহলে এখানে কি বলেছে দেখো, হার্ডলির সঙ্গে তাহলে আমরা সাম বসাতে পারবো না, মেনি বসাতে পারবো না, এনি বসাতে পারি, তাহলে কি হবে, হি হ্যাজ হার্ডলি এনি নিয়ার ফ্রেন্ডস, মানে তার কাছে কোনো কিন্তু কাছের বন্ধু নেই, তাহলে আমরা এনি, আচ্ছা এনি এখানে নিয়ার বলেছে, আমরা নিয়ার দরকার নেই, ক্লোজ ফ্রেন্ড করবো, ক্লিয়ার? নিয়ার ফ্রেন্ড মানে কি, ক্লোজ ফ্রেন্ড, ক্লিয়ার? তাহলে হি হ্যাজ হার্ডলি এনি ক্লোজ ফ্রেন্ড, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, নিয়ার ক্লোজ একই ব্যাপার, ওকে? আমরা নিয়ার ফ্রেন্ডের সঙ্গে নিয়ার ইউজ করি না, আমরা ক্লোজ শব্দ ইউজ করি, ক্লিয়ার? ক্লোজ ফ্রেন্ড বলি আমরা, তাহলে হি হ্যাজ হার্ডলি এনি ক্লোজ ফ্রেন্ড, ডি ইজ দ্য কারেক্ট আনসার। হার্ডলি নেগেটিভ ওয়ার্ডের সঙ্গে কিন্তু এনি বসবে, সাম আর কিন্তু মেনি বসবে না, তাহলে 18 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো 19, হ্যাঁ 19 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব, একদম দেখে নেব। বলছে কি দেখো, বলছে আই উইশ, বলে দিই সেটা হচ্ছে কি, উইশের পরে উইশ WI, এরকম যদি আই উইশ দিয়ে শুরু হয়, এরকম আই উইশ বা হি উইশ, এদের পরে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম হবে, পাস্ট হবে, পাস্ট, ক্লিয়ার?
PAST, পাস্ট, সিম্পল পাস্ট বলতে পারি আমরা, ঠিক আছে, আই উইশ এর পরে। তাহলে এটা মনের ইচ্ছা প্রকাশ করছে। আর কী করছে? মনের একটা ইচ্ছা প্রকাশ করছে। যদি আমি তোমাকে সাহায্য করতে পারতাম, আমি যদি সেখানে যেতে পারতাম, তাহলে আই উইশ দিয়ে একটা মনের ইচ্ছা বা কল্পনা প্রকাশ করে। এরপরে কী হবে? V2, সিম্পল পাস্ট হবে। ক্লিয়ার? তাহলে কী বলছে? আই উইশ, আমি কল্পনা করছি। আই উইশ আই নিউ, তাহলে নোটা কী হবে? নোর পাস্ট ফ্রম নিউ, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই উইশ আই নিউ, আমি জানতাম, আমি ইচ্ছা প্রকাশ করছি যদি আমি জানতাম হাউ টু প্লে দ্য গিটার, কী করে গিটার বাজাতে হয়, তাহলে কি ভালোটাই না হতো। তাহলে আই উইশ আই নিউ হাউ টু প্লে গিটার, তার মানে সে পারে না গিটার বাজাতে, এটা মনের ইচ্ছা প্রকাশ করছে। তাহলে আই উইশ দিয়ে মনের কোনো ইচ্ছা প্রকাশ করলে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম হবে, পাস্ট টেন্স হবে, মেন কথা। ক্লিয়ার? তাহলে 19-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 20 কি বলছে দেখো, আমাদের ইমপ্রুভমেন্টের লাস্ট কোয়েশ্চেন। ইমপ্রুভমেন্টের লাস্ট কোয়েশ্চেন কি বলতে দেখো, শি ইজ টেকিং অল কাইন্ডস অফ মেডিসিন ওয়্যার এভার শি গোজ, মানে বলতে চেয়েছে শি মানে সে, টেক মানে নেওয়া বলছে, সে নেয় বা খায়, অল কাইন্ডস অফ মেডিসিন সমস্ত ধরনের ওষুধ, ওয়্যার এভার যেখানেই সে যায়, তাহলে গোজ GOES যায় বলছে, যায়, তাহলে কি সিম্পল V1, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। ক্লিয়ার? মানে কি V1 যায় খায় বলি, তাহলে এই বাক্যটাকে আমরা কি বলতে পারি মিনিং বুঝলে? সে খায় সমস্ত ধরনের ওষুধ যেখানেই সে যায়, তাহলে খায় বলেছে, খায়, তাহলে ইজ টেকিং, খায় মানে কি? খায়, সে খায়, ধরো আমি বললাম। ক্লিয়ার? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে খায়, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, তাহলে সিম্পল প্রেজেন্টে কী হবে? ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তাহলে এটা খাই বলেছে, এটা খাই বলছে, খাই, তাহলে এখানে কি হবে? শি টেক, TAKES, শি থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে আমাদের কি হবে? টেক্স ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে শি টেক্স, দেখো শি টেক্স, সি ইজ দ্য কারেক্ট আনসার। বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। শি টেক্স অল কাইন্ডস অফ মেডিসিন ওয়্যার এভার শি গোজ, যেখানেই সে যায়। বোঝা গেল? এই কারণে আমি বলি কি বাক্যের মিনিংটা বোঝাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট। আর এই ইজ টেকিং রাখলে মিনিং কী হচ্ছে? সে খাচ্ছে সমস্ত ধরনের ওষুধ যেখানেই সে যায়। গন্ডগোল, মিনিং গন্ডগোল, মিনিং খাচ্ছে না, তাহলে সে যায়, যেখানেই সে যায় সে সমস্ত ধরনের ওষুধ খায়। 20 দাগ আমাদের ইমপ্রুভমেন্ট হয়ে গেল। এবার যাবো আমরা কি অ্যান্টোনিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। কি বলছে এবার টপিক আমাদের অ্যান্টোনিম, ভেরি ইম্পর্টেন্ট। ফার্টাইল, ফার্টাইল মানে কি? ফার্টাইল মানে আমরা বলতে পারি উর্বর। ফার্টাইল মানে কি? ফার্টাইল মানে হচ্ছে উর্বর, ফার্টাইল মানে উর্বর। ক্লিয়ার? এবার বাদ বাকি অপশানগুলো আমরা দেখবো। বাদ বাকি অপশান কি বলেছে দেখো। হ্যাঁ, ফার্টাইল মানে উর্বর, ফার্টাইল মানে কিন্তু উর্বর। আচ্ছা হ্যাঁ, আমরা একটু দেখে নেব। হ্যাঁ, ফার্টাইল মানে উর্বর। এবার আমরা নেক্সট অপশানে যাব। নেক্সট অপশান কি বলছে দেখো, অপশানগুলো আমরা দেখতে হবে। প্রোডাক্টিভ মানে কি? প্রোডাক্টিভ মানে হচ্ছে সৃজনশীল, যার মধ্যে কিন্তু উৎপাদন ক্ষমতা আছে। ক্লিয়ার? তাহলে এটাকেও আমরা কিন্তু উর্বর বলতে পারি, যার মধ্যে উৎপাদন ক্ষমতা আছে, যার মধ্যে উৎপাদন ক্ষমতা আছে সেটাই উর্বর। উর্বর কিন্তু শুধুমাত্র মাটিকে বোঝায় না, মানুষকেও বোঝায়। সৃজনশীল, প্রোডাক্টিভ মানে সৃজনশীল। ফ্রুটফুল মানেও তাই, ফলবতী, ফলবান মানে কি? যে ফল দিতে সক্ষম তাকেও আমরা কিন্তু উর্বর বলতে পারি। আমি একই মিনিং লিখছি। ক্লিয়ার? স্ট্রং মানে আমরা জানি, স্ট্রং মানে কি? স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। ব্যারেন মানে কি? ব্যারেন মানে বন্ধা, মানে যেখানে কোনো ফল হয় না, অনুর্বর কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর পেয়ে গেলাম, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফার্টাইল মানে উর্বর, ব্যারেন মানে অনুর্বর বা বন্ধা। ক্লিয়ার? প্রোডাক্টিভ মানে উর্বর, ফ্রুটফুল মানে উর্বর, স্ট্রং মানে শক্তিশালী। 21-এর ডি উত্তর। এবার যাবো 22। হ্যাঁ, 22 কি বলছে দেখে নাও। 22 বলছে মাস্টার। এই মাস্টার করা মানে কি? এই মাস্টার করা মানে হচ্ছে জড়ো করা। মাস্টার মানে হচ্ছে জড়ো করা, এক জায়গায় জড়ো করা। ক্লিয়ার? কনভিন মানে কি? কনভেন, কনভেন মানে হচ্ছে সমবেত। কনভেনশন বলি না, কনভেনশন, তাহলে এটা হচ্ছে সমবেত হওয়া, সমবেত হওয়া, কোনো এক জায়গায় জড়ো হওয়া, সেটাকে আমরা বলি কনভেন। অ্যাসেম্বল মানে কি? অ্যাসেম্বল মানে হচ্ছে জড়ো করা, এক জায়গায় জড়ো করা। অ্যান্টোনিম বলেছে কিন্তু ঘাবড়ালে কিন্তু চলবে না, অ্যান্টোনিম সিনোনিম গুলিয়ে ফেললে চলবে না। অ্যাসেম্বল মানে কি? অ্যাসেম্বল মানে জড়ো করা। মোবিলাইজ মানে কি? মোবিলাইজ মানে হচ্ছে সচল করা, সচল করা, বা সেনাবাহিনীকে কোনো জায়গায় কিন্তু আমি কাজে লাগালে, ঠিক আছে, পাঠাচ্ছি, সেটাকেও কিন্তু মোবিলাইজ করা বলতে পারি আমরা। ঠিক আছে? সেনাবাহিনীকে কোনো জায়গায় পাঠানো, সেটাকেও কিন্তু মোবিলাইজ করা বলবো। তাহলে সচল করা বললাম, সচল করা, মোবিলাইজ। ক্লিয়ার? ডিসপার্স মানে কি? ডিসপার্স মানে ছিটানো বা ছড়ানো, চারিদিকে কিন্তু ছড়িয়ে দেওয়া, এদিকে ওদিকে পাঠিয়ে দেওয়া, ছড়ানো। ক্লিয়ার? তাহলে মাস্টার মানে ভালো করে বোঝো, আমরা কি পেলাম? মাস্টার, মাস্টার মানে হচ্ছে জড়ো করা,
আর ডিসপার্স মানে হচ্ছে কিন্তু এদিকে ওদিকে ছড়ানো, ছড়িয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়া। ক্লিয়ার? তাহলে ডিসপার্স কিন্তু ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। কনভেন্ট মানে কি? সমবেত হওয়া। অ্যাসেম্বল মানে জড়ো করা। মোবিলাইজ মানে সচল করা। 22 ডি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। এবার যাবো 23 কি বলছে আমরা দেখে নেব। 23 দাগ কি বলছে দেখো, 23 দাগ বলছে যে মিনেস। মিনেস মানে কি? মিনেস মানে আমরা বলতে পারি যে ভয় বা শাসানি কিন্তু আমরা বলতে পারি। মিনেস মানে হচ্ছে শাসানি, যদি আমরা লিখি সব থেকে ভালো হবে। শাসানিও লিখতে পারি, আবার ভয়, ভীতিও লিখতে পারি, ভীতি বা ভয়। ক্লিয়ার? বোঝা গেল? থ্রেট মানে কি? থ্রেট মানে আমরা কিন্তু হুমকি লিখতে পারি। থ্রেট মানে কি? হুমকি যদি আমরা লিখি, হুমকি। থ্রেট মানে হচ্ছে হুমকি। পেরিল মানে কি? পেরিল মানে হচ্ছে বিপদ। পেরিল মানে বিপদ। কমফোর্ট মানে কি? কমফোর্ট মানে আমরা আরাম বলতে পারি, আরাম। স্বস্তি বলতে পারি, স্বস্তি মানে যেখানে কোনো আমাদের ভয় নেই, বিপদের ভয় নেই। তো যখনই আমাদের বিপদের কোনো ভয় থাকবে না তখনই কিন্তু আমরা আরাম পাবো, স্বস্তি পাবো। ব্যালেন্স মানে কি? ব্যালেন্স মানে ভারসাম্যতা। ব্যালেন্স মানে ভারসাম্যতা। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম দেখো, শাসানি পেলাম। শাসানি, মিনেস মানে শাসানি বা ভীতি বা ভয়। আর কমফোর্ট মানে কি? কমফোর্ট মানে আরাম, স্বস্তি, যেখানে কিন্তু কোনো ভয় নেই। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু সঠিক অ্যান্টোনিম, সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি থ্রেটকে আমরা সিনোনিম বলতে পারি, থ্রেটকে আমরা সিনোনিম বলতে পারি, পেরিলকেও কিন্তু সিনোনিম বলতে পারি, বিপদ। ক্লিয়ার? আর ব্যালেন্স মানে ভারসাম্যতা। ক্লিয়ার? এবার যাবো 23 সি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। 24 কি বলছে দেখো, হ্যাঁ 24 কি বলছে আমরা দেখবো। অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড শান। শান মানে কি? শান মানে হচ্ছে বর্জন করা। শান মানে হচ্ছে বর্জন করা বা ত্যাগ করা কিন্তু বলতে পারি। চেরিশ মানে কি? চেরিশ মানে হচ্ছে লালন করা, লালন পালন করা। আমরা লালন লিখলাম, লালন করা বা যত্ন নেওয়া, চেরিশ। ডজ মানে কি? ডজ মানে আমরা বললাম ছলনা, ছলনা, ছল বলি, ছল বা কৌশল, ছল বা কৌশল কিন্তু আমরা বলতে পারি ডজ। অ্যাভয়েড মানে কি? অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা বা এড়িয়ে যাওয়া। ক্লিয়ার? রিজেক্ট মানে কি? রিজেক্ট মানে হচ্ছে ত্যাগ করা, বাতিল করা, ত্যাগ করা, রিজেক্ট। ঠিক আছে? এইবার দেখো, তাহলে শান মানে বর্জন করা, রিজেক্ট মানেও কিন্তু বর্জন করা, ত্যাগ করা। এটা কিন্তু সিনোনিম আমরা বলতে পারি। আমাদের লাগবে অ্যান্টোনিম। তাহলে শান মানে বর্জন করা, আমরা কিন্তু চেরিশ মানে লালন পালন করা। ক্লিয়ার? একটা বর্জন করে দিচ্ছি, বর্জ্য করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, আর একটা কিন্তু রেখে দিচ্ছি, লালন পালন করছি, মানুষ করছি। ক্লিয়ার? এই ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো ডজ মানে কৌশল, ছল, অ্যাভয়েড এড়িয়ে যাওয়া, রিজেক্ট ত্যাগ করা। তাহলে 24 এই ইজ দ্য কারেক্ট আনসার। 25 দাগ কি বলছে দেখো, 25 দাগ বলছে হচ্ছে ডেভিয়াস। ডেভিয়াস মানে কি? ডেভিয়াস মানে হচ্ছে আঁকা বাঁকা, আঁকা বাঁকা কিন্তু আমরা লিখতে পারি। ডেভিয়াস মানে আঁকা বাঁকা। ডিসিটফুল মানে কি? আমরা ডিসিটফুল মানে বলতে পারি ঠক, ঠক বলতে পারি, শর্ট বলতে পারি, বা ধাপ্পাবাজ বলতে পারি। শ্রিউড মানে কি? শ্রিউড মানে হচ্ছে বিচক্ষণ, মানে খুবই চালাক, বুদ্ধিমান। ক্লিয়ার? স্ট্রেইট মানে কি? স্ট্রেইট মানে হচ্ছে সোজা। আর বাদ বাকি অপশান দেখো, ক্যালকুলেটিং। ক্যালকুলেটিং মানে কি? ক্যালকুলেটিং মানে হিসেবি আমরা বলতে পারি, হিসেবি বা হিসাবি। ঠিক আছে? কে খুবই হিসেব করে কাজ করে, বিচক্ষণ, চালাক কিন্তু বলতে পারি ক্যালকুলেটিং। ক্লিয়ার? সঠিক উত্তরে চলে আসো। সঠিক উত্তর কি বলেছে? ডেভিয়াস মানে হচ্ছে আঁকা বাঁকা। এবার আমাদের নিতে হবে কি? স্ট্রেইট। স্ট্রেইট মানে কিন্তু সোজা, স্ট্রেইট মানে সোজা। সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি তাহলে 25 সি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। ডিসিটফুল মানে হচ্ছে শর্ট, শ্রিউড মানে বিচক্ষণ, চালাক, আর ডি দাগে ক্যালকুলেটিং মানেও কিন্তু হিসেবি, বিচক্ষণ, চালাক বলতে পারি, ক্যালকুলেট করে কাজবাজ যে করে। আমাদের অ্যান্টোনিম হয়ে গেল। এবার যাব কিন্তু আমরা প্রিপোজিশনের কোয়েশ্চেনে। প্রিপোজিশন কি বলছে আমরা দেখবো। 26 দাগ। 26 দাগ বলছে যে মাই সিস্টার্স ম্যারেজ, আমার বোনের বিবাহটা পাস, পাস কি বলছে? পাস। দেখো V2 কিন্তু অতিবাহিত হয়েছিল পিসফুলি, মানে একদম শান্তির সঙ্গে অতিবাহিত হয়েছিল, অতিবাহিত হওয়া। ঠিক আছে? পাস। তাহলে পাস অফ, পাসের সঙ্গে যখন আমরা অফ দেব, সি ইজ দ্য কারেক্ট আনসার। পাস অফ মানে কিন্তু অতিবাহিত হওয়া, অতিবাহিত হওয়া, পাস অফ। ঠিক আছে? আচ্ছা, পাস অফ, পাস অফ মানে কি? পাস অফ মানে হচ্ছে অতিবাহিত হওয়া, অতিবাহিত হওয়া মানে ভালোভাবে অতিবাহিত হওয়া বা সম্পন্ন হওয়া কিন্তু আমরা বলতে পারি, সম্পন্ন হওয়া, অতিবাহিত হওয়া বা সম্পন্ন হওয়া। পাস আউট মানে কি? পাস আউট মানে আমরা বলতে পারি যে টু লুজ কনসিয়াসনেস, মানে অচেতন হয়ে পড়া, অচেতন, অচেতন হওয়া, অচেতন হওয়া। ক্লিয়ার? অচেতন হওয়া, বা বলতে পারি কোনো একটা প্রতিষ্ঠান থেকে পাস করে বের হওয়া, পাস, কোনো একটা প্রতিষ্ঠান থেকে
পাস করে বের হওয়া, বেরোনো কিন্তু আমরা বলতে পারি, পাস করে বেরোনো কোনো একটা কলেজ থেকে, ঠিক আছে, হ্যাঁ বলতে পারি। আই পাসড আউট ফ্রম গৌড়ডাঙ্গা হিন্দু কলেজ, এরকম। তাহলে কোনো একটা কলেজ থেকে, কোনো একটা ইউনিভার্সিটি থেকে, কোনো একটা ইনস্টিটিউশন থেকে পাস করে বেরোলে আমরা পাস আউট বলবো, অচেতন হওয়াকে বলবো পাস আউট। ক্লিয়ার? পাস বাই মানে কি? পাস বাই মানে হচ্ছে পাশ থেকে যাওয়া, পাশ দিয়ে চলে যাওয়া, পাশ কাটিয়ে চলে যাওয়া। তাহলে পাশ দিয়ে যাওয়া, কোনো কিছুর পাশ দিয়ে যাওয়াকে আমরা পাসিং বাই বলবো, পাস বাই। আর পাস অ্যাওয়ে মানে কি? পাস অ্যাওয়ে মানে কিন্তু মারা যাওয়া, পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া। ক্লিয়ার? সঠিক উত্তর কোনটা হলো আমাদের? পাস অফ। মাই সিস্টার্স ম্যারেজ, আমার বোনের বিবাহ অনুষ্ঠানটা অতিবাহিত হয়েছিল, সম্পন্ন হয়েছিল ভালোভাবে, পিসফুলি, শান্তিপূর্ণভাবে। ক্লিয়ার? 26 সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন চলো। 27 দাগ কি বলছে দেখো, 27 দাগ আমাদের বলছে যে কি বলছে, দ্য বোটস সেইল ড্যাশ দ্য রিভার, বলছে নৌকা, বোট মানে কি? নৌকা, নৌকা যাত্রা করে বা চলে কি নদীর ওপর দিয়ে না, কিন্তু আমরা অন করব না, নদী অ্যাকচুয়ালি নদী, এবার এই নদীর মধ্যেই তো বোট থাকে, বোটটা কি নদীর মধ্যেই থাকে। ক্লিয়ার? তাহলে নদীর মধ্যেই বোট থাকে। এবার তাহলে নদীর মধ্যে দিয়ে নৌকা চলে। ক্লিয়ার? নদীর মধ্যে দিয়ে আমরা ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন নেব, অন কিন্তু নেব না, কেউ নেবে না অন। ক্লিয়ার? দ্য বোট সেইল ইন দ্য রিভার, ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, নদীর মধ্যে দিয়ে। যেমন নেক্সট 28 দাগ কি বলছে দেখো, 28 দাগ আমাদেরকে বলছে যে 28 দাগ বলছে সানিয়া, হ্যাঁ বলছে কি সানিয়া ওয়াজ কম্পেনসেট, কম্পেনসেট মানে কি? ক্ষতিপূরণ করা, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা। কম্পেনসেটের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কম্পেনসেট, কম্পেনসেটের পরে কিন্তু ফর বলবো, কোনো ক্ষতিপূরণ করব, কোনো ক্ষতি করব, তার জন্যই তো আমরা ক্ষতিপূরণ করব। ক্লিয়ার? ক্ষতিপূরণ করা, কম্পেনসেট মানে কি? ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ করা। ক্লিয়ার? তাহলে কম্পেনসেটের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? ফর ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে দেখো, সানিয়া ওয়াজ কম্পেনসেটেড, সানিয়াকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কিসের জন্য? ফর দ্য লস অফ হার বিলঙ্গিংস, তার যে জিনিসপত্র সে হারিয়ে ফেলেছিল অ্যাট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে, তার জন্য কিন্তু তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এই যে বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ এর পরে মেন ভার্বের থার্ড ফর্ম, তার মানে কিন্তু প্যাসিভ। এটা সানিয়াকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল ফর দ্য লস অফ হার বিলঙ্গিং, তার জিনিসপত্র হারিয়ে যাওয়ার জন্য অ্যাট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, 28 এ। কম্পেনসেটের পরে কিন্তু ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চলো নেক্সট, সুরাজ ইজ অ্যাকোয়েন্টেড, দেখো অ্যাকোয়েন্টেড, অ্যাকোয়েন্টেড মানে কি? পরিচিত। অ্যাকোয়েন্টেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাকোয়েন্টেড, অ্যাকোয়েন্টেড, এসি কিউ ইউ এ আই এন টি ই ডি, অ্যাকোয়েন্টেড মানে পরিচিত, এরপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উইথ বসবে। অ্যাকোয়েন্টেড উইথ মানে হচ্ছে পরিচিত, অ্যাকোয়েন্টেড উইথ মানে হচ্ছে পরিচিত কারোর সাথে। আই এম অ্যাকোয়েন্টেড উইথ হিম, আই এম অ্যাকোয়েন্টেড উইথ নূর, আই এম অ্যাকোয়েন্টেড উইথ শান্তনু, আই এম অ্যাকোয়েন্টেড উইথ সৌমিক, এরকম কারোর সঙ্গে পরিচিত হওয়া বললে অ্যাকোয়েন্টেড পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে? উইথ ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বোঝা গেল? তাহলে সুরাজ ইজ অ্যাকোয়েন্টেড উইথ, বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, উইথ কপিল, সুরাজ কিন্তু কপিলের সঙ্গে পরিচিত। বোঝা গেল? বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কমপ্লাই, প্রত্যেকটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা পাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটাই কিন্তু পরীক্ষাতে এসেছে এসএসসিতে। ইউ শুড কমপ্লাই, কমপ্লাই মানে কি? কমপ্লাইয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কমপ্লাই, COMPLY, কমপ্লাইয়ের পরে আমাদের উইথ বসে, কমপ্লাই উইথ মানে মেনে নেওয়া। আবার কনফার্ম, কনফার্ম মানেও কিন্তু মেনে নেওয়া, CONFORM, কনফার্মের পরে টু বসে, আর কমপ্লাইয়ের পরে উইথ বসে, এর দুটোরই মানে হচ্ছে মেনে নেওয়া, ওবে করা। ঠিক আছে? মেনে নেওয়া, মেনে নেওয়া, ঠিক আছে, এটার মানেও কিন্তু তাই, মেনে নেওয়া। ক্লিয়ার? তাহলে দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, দুটোই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কমপ্লাইয়ের পরে কিন্তু উইথই বসবে। তাহলে ইউ শুড কমপ্লাই উইথ মাই রিকোয়েস্ট, তোমার কিন্তু আমার এই অনুরোধটাকে মেনে নিতে হবে বা মেনে নেওয়া উচিত তোমার। ক্লিয়ার? তাহলে ইউ শুড কমপ্লাই উইথ। তাহলে 30-এর আমরা উত্তর দেখবো, 30-এ দেখো সি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এবার যেমন নেক্সট 31 কি বলছে দেখো, আচ্ছা আমাদের প্রিপোজিশন হয়ে গেল, প্রিপোজিশনের কোয়েশ্চেন হয়ে গেল। এবার যাবো আমরা কি সিনোনিম, সিনোনিম কি বলছে? আমরা প্রথমে অ্যান্টোনিম করেছিলাম, সিনোনিম কিন্তু মাথায় রাখবে, গোলমাল করলে হবে না। এফিকেসি, এফিকেসি মানে কি? এফিকেসি মানে হচ্ছে কর্মদক্ষতা, এফিকেসি মানে হচ্ছে কর্মদক্ষতা। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। সিনোনিম ক্যাপাবিলিটি মানেও কিন্তু দক্ষতা, ক্যাপাবিলিটি মানেও কিন্তু দক্ষতা, দক্ষতা মানে কাজের দক্ষতা। ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশানগুলো দেখবো। ডিসএবিলিটি মানে কি? অদক্ষতা, মানে যে ডিসএবিলিটি, ঠিক আছে, অক্ষমতা বলতে পারি আমরা, অক্ষমতা, যে কিন্তু কাজ করতে পারে না। ফ্লুয়েন্সি মানে কি? বাক পটুতা, ফ্লুয়েন্সি মানে হচ্ছে বাক
পটুতা। আর টেন্ডেন্সি মানে কি? টেন্ডেন্সি মানে হচ্ছে প্রবণতা। সঠিক উত্তর কোনটা হলো? এফিকাসি মানে হচ্ছে এফিকাসি কর্মক্ষমতা, এর ক্যাপাবিলিটি মানেও কিন্তু দক্ষতা, কর্মদক্ষতা। ক্লিয়ার? তাহলে হয়ে গেল আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার সিনোনিম 31-এর। ডি ইজ দ্য কারেক্ট সিনোনিম। 32 কি বলছে দেখো, 32 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 32 বলছে যে ফিকশন। ফিকশন মানে কি? ফিকশন মানে আমরা বলতে পারি বানানো গল্প। ঠিক আছে, ফিকশন আমাদের উপন্যাস হয় না, ফিকশনকে আমরা কিন্তু উপন্যাস বলি। তাহলে বানানো গল্প বা কল্পিত কোনো গল্পকে আমরা কিন্তু ফিকশন বলবো, নভেল। ক্লিয়ার? ফ্যাক্ট মানে কি? ফ্যাক্ট মানে হচ্ছে বাস্তব। ফ্যাক্ট মানে হচ্ছে বাস্তব বা সত্য কোনো কিছুকে আমরা বলবো। ট্রুথ মানেও কিন্তু সত্য, ট্রুথ, ট্রুথ মানে সত্য। লিটারেচার মানে কি? লিটারেচার মানে হচ্ছে সাহিত্য। ফ্যান্টাসি মানে কি? ফ্যান্টাসি মানে হচ্ছে আমাদের কল্পনা। ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পনা। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর দেখে নেবো। সঠিক উত্তর কি বলছে দেখো, ফিকশন মানে হচ্ছে বানানো গল্প। আর সিনোনিম কিন্তু বানানো গল্প মানে একটা কল্পনা, কল্পিত কোনো গল্প। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে 32 কিন্তু ডি সঠিক উত্তর। ফ্যাক্ট মানে কি? ফ্যাক্ট মানে হচ্ছে আমাদের বাস্তব হচ্ছে, ট্রুথ মানে সত্য, লিটারেচার সাহিত্য। তাহলে ফিকশন, বানানো গল্প, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 33 কি বলছে দেখো, 33 আমাদেরকে বলছে কি? 33 কি বলছে অবশ্যই দেখে নেব। 33 বলছে যে সিনোনিম রিভাইভ। রিভাইভ মানে কি দেখো, রিভাইভ, রিভাইভ মানে হচ্ছে পুনরায় জীবিত করা, পুনরুজ্জীবিত করা, পুনরুজ্জীবিত করা, পুনরুজ্জীবিত করা, জীবিত করা মানে পুনরায় কাউকে জীবিত করা বললে রিভাইভ বলবো। রিভিউ মানে কি? রিভিউ মানে পুনরায় বিবেচনা করা। ঠিক আছে, রিভিউ আমরা খাতা রিভিউ করতে পাঠাই পরীক্ষার, তাহলে পুনরায়, পুনরায় বিবেচনা করা। ঠিক আছে, পুনর্বিবেচনা করা, পুনর্বিবেচনা, বিবেচনা করা, পুনরায় বিবেচনা করা কে বলবো রিভিউ। ডিপ্রেস মানে কি? বিষণ্ণ করা, মনমরা করা। কোনো একটা জিনিস তোমাকে যদি বিষণ্ণ করে দেয় তাহলে বিষণ্ণ করা বা মনমরা করা। ক্লিয়ার? রিস্টোর মানে কি? রিস্টোর মানে হচ্ছে পুনরায় কোনো জায়গায় মানে পুনরুদ্ধার করা বলতে পারি, পুনরায় উদ্ধার করা, পুনরুদ্ধার করা, রিস্টোর করা। ঠিক আছে, পুনরুদ্ধার করা। ক্লিয়ার? বাদ বাকি ড্যামেজ মানে কি? ড্যামেজ মানে আমরা বলতে পারি ক্ষতি করা, ড্যামেজ মানে ক্ষতি করা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর দেখবো। দেখো, রিভাইভ মানে পুনরায় জীবিত করা, রিভাইভ মানে পুনরুজ্জীবিত করা। সঠিক উত্তর কোনটা হচ্ছে? পুনরায় উদ্ধার করা। দেখো, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জীবিত করছি মানে কি? উদ্ধার করছি, তাহলে পুনরুদ্ধার করা আর রিভাইভ করা একই জিনিস, সেম। ডি, সি ইজ দ্য কারেক্ট আনসার 33-এর। এ কি বলছে? রিভিউ মানে পুনরায় বিবেচনা করা, ডিপ্রেস কিন্তু বিষণ্ণ করা, ড্যামেজ ক্ষতি করা। তাহলে 33-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট সিনোনিম। যেমন নেক্সট 34 কি বলছে দেখো, 34 কি বলছে? গডি। গডি মানে কি? গডি মানে আমরা বলতে পারি জাঁকালো, জাঁকজমকপূর্ণ। ঠিক আছে, যে লোককে দেখাতে পছন্দ করে, চটকদার বলতে পারি। ক্লিয়ার? তাহলে জাঁকালো। ফ্ল্যাশি মানে কি? ফ্ল্যাশি মানেও হচ্ছে তাই, ফ্ল্যাশি মানে হচ্ছে লোক দেখানো। 34 করছি কিন্তু আমরা, লোক দেখানো। ক্লিয়ার? বা চটকদার বলতে পারি, যে লোককে দেখাতে পছন্দ করে। সিম্পল মানে কি? সিম্পল মানে হচ্ছে সাধারণ, সাধারণ জিনিস। প্রপার মানে সঠিক, যেটা উপযুক্ত জিনিস। আর প্ল্যান মানে কি? প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা। ক্লিয়ার? তাহলে আমরা এবার সঠিক উত্তরে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো, জাঁকালো। গডি মানে জাঁকালো, জাঁকজমকপূর্ণ, যে কিন্তু দেখাতে পছন্দ করে। ফ্ল্যাশি মানেও তাই, ফ্ল্যাশি মানে কি? লোক দেখানো, চটকদার। ক্লিয়ার? তাহলে ফ্ল্যাশি, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গডির সিনোনিম এ। সিম্পল, প্রপার, প্ল্যান তোমরা জানো। 35 কি বলছে দেখো, 35 যাবো এবার। 35 লাস্ট আমাদের সিনোনিমের কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট মানে কি? ম্যালিগন্যান্ট মানে বলতে পারি, আমরা বলতে পারি যে ক্ষতিকর বলতে পারি, যে লোকের ক্ষতি করে, ক্ষতিকর। বা বলতে পারি বিদ্বেষপূর্ণ, যার মনে কিন্তু একটা রাগ আছে, হিংসা আছে। বিদ্বেষপূর্ণ, বিদ্বেষপূর্ণ বা ক্ষতিকর। ক্লিয়ার? বাদ বাকি অপশান দেখবো। ভিসিএস মানে কি? ভিসিএস মানে হচ্ছে দুশ্চরিত্র, লম্পট, দুশ্চরিত্র বা আমরা কিন্তু লম্পট বলতে পারি, দুশ্চরিত্র বা লম্পট। ওকে। বেনিফিশিয়াল মানে কি? বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী, বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী কোনো কিছুকে আমরা বেনিফিশিয়াল বলবো। লাভিং মানে কি? লাভিং মানে কিন্তু যে প্রেমপূর্ণ, যার মনের মধ্যে প্রেম ভর্তি রয়েছে। ঠিক আছে, ভালোবাসা ভর্তি, প্রেমপূর্ণ। আর হেলদি মানে কি? হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যবান, স্বাস্থ্যবান।
সঠিক উত্তরে আমরা চলে যাবো। সঠিক উত্তর কি বলছে দেখো, ম্যালিগন্যান্ট মানে ক্ষতিকর, বিদ্বেষপূর্ণ, যার মধ্যে হিংসা আছে। ভিসিয়াস ছাড়া কিন্তু এখানে একটাও হচ্ছে না। ভিসিয়াস দেখো, ভিসিয়াস মানে কি, দুশ্চরিত্র, লম্পট। তাহলে যে দুশ্চরিত্র লম্পট সে কিন্তু লোকের ক্ষতিই করবে, ক্লিয়ার? তাহলে লম্পট, দুশ্চরিত্র, ভিসিয়াস, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখো, উপকারী এটা কিন্তু অ্যান্টোনিম হয়ে যাবে, ঠিক আছে? বেনিফিশিয়াল, উপকারী, লাভিং মানে প্রেমপূর্ণ, হেলদি মানে স্বাস্থ্যবান, ক্লিয়ার? তাহলে ভিসিয়াস ইজ ইকুয়াল টু কিন্তু ম্যালিগন্যান্ট বলতে পারি আমরা, ঠিক আছে? এ ইজ দ্য কারেক্ট সিনোনিম আমাদের। ওকে, এবার যাবো, তাহলে সিনোনিম আমাদের হয়ে গেল। এবার আমাদের কি হচ্ছে, এবার হচ্ছে আমাদের 36 দাগ শুরু করবো। 36 দাগ বলছে কিন্তু ন্যারেশন, আমাদের ন্যারেশন মানে ইনডাইরেক্ট স্পিচ, ক্লিয়ার? একটুখানি বড় করলে তোমাদের দেখতে সুবিধা হবে। 36 দাগ কি বলছে দেখো, 36 বলছে যে হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই, সে তার বন্ধুকে কিন্তু গুড বাই জানিয়েছিল, বিদায় জানিয়েছিল। কি বলছে ভালো করে ফলো করো। দেখো এটা কিন্তু ন্যারেশন করে দিয়েছে, এটা কিন্তু তোমাদের ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা। দেখো বেড মানে কিন্তু জানানো, এই বেড মানে জানানো, কাউকে যখন আমরা বিদায় জানাই তখনই আমরা এই ভার্বটা ইউজ করি, ক্লিয়ার? তো ডাইরেক্টটা কি ছিল, সেইড ছিল। তাহলে হি সেইড, সে বলেছিল তার বন্ধুকে, কি বলেছিল, গুড বাই মাই ফ্রেন্ড। আমরা বলি না যে বন্ধু বিদায়, তখন কি বলি, গুড বাই মাই ফ্রেন্ড। তাহলে একটা ছেলে জানিয়েছিল তার বন্ধুকে ডাইরেক্টে, কমা, একটা ছেলে হি সেইড হবে, বেডটা উঠে গিয়ে, বেডটা তো পরে এসেছিল, ক্লিয়ার? কমা দিয়ে হি সেইড, কমা দিয়ে কোটের মধ্যে সে কি বলবে, যে গুড বাই মাই ফ্রেন্ড। তাহলে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, তাহলে একটা ছেলে বলছে আমার বন্ধু, তাহলে মাই ফ্রেন্ডটা হিজ ফ্রেন্ড, দেখো এই হিজ ফ্রেন্ড হয়েছে, ক্লিয়ার? তাহলে কিন্তু ডাইরেক্টটা কি ছিল, মাই ফ্রেন্ড ছিল, গুড বাই মাই ফ্রেন্ড, হি সেইড, ক্লিয়ার? একদম বোঝা গেল। তাহলে আমরা অপশনে চলে যাবো। দেখো অপশন কি বলছে, আই উইল সি ইউ লেটার হবে না, আই অ্যাম বিডিং ইউ গুড বাই হবে না, হি সেইড, সে বলেছিল গুড বাই মাই ফ্রেন্ড। দেখো এই মাই ফ্রেন্ড এবার মিলিয়ে দেখো খাটছে কিনা, ঠিক আছে? হি সেইড, এই যে হি সেইড, এই সেইড ভার্বটা কি হলো, আচ্ছা এই যে সেইড ভার্বটা দেখো, এই সেইড ভার্বটা কি হলো, বেড হলো। কারণ কি, কাউকে গুড বাই জানানো, বিদায় জানানোকে আমরা কি বলি, বেড বলি, ঠিক আছে? বিড মানে জানানো, বেড, সেখান থেকে বেড, ক্লিয়ার? তাহলে বেড। আর এইবার যে মাই ফ্রেন্ড, মাই মানে কি, একটা ছেলে বলছে, তাহলে কি হিজ হলো, এই যে হিজ, ক্লিয়ার? তাহলে হি সেইড, কমা দিয়ে গুড বাই মাই ফ্রেন্ডস, সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? ডি দাগটা কেন ভুল, গুড বাই মাই ফ্রেন্ডস হি ওয়াজ সেইং টু দেম, আচ্ছা ভুল, এরকমটা নেই, ক্লিয়ার? তাহলে কিন্তু ডিও ভুল। এবার যাবো নেক্সট, তাহলে আমাদের 36 হয়ে গেল। 37 দাগ কি বলছে আমরা কিন্তু একটু দেখে নেবো। 37 দাগ কি বলছে দেখো, 37 দাগ বলছে আই সেইড টু ইউ, আমি তোমাকে বলেছিলাম হি শুড নট বি ট্রাস্টেড, তাকে কিন্তু বিশ্বাস করা যায় না। হি শুড নট বি, শুডের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, ক্লিয়ার? এইবার বিষয়টা দেখো, আমরা বাক্যর কনস্ট্রাকশন বুঝে গেলাম প্যাসিভ, কিন্তু শুড, আমি ন্যারেশনে বলেছিলাম কোনো বাক্যের মধ্যে, ন্যারেশনে বলেছিলাম ডাইরেক্ট স্পিচের মধ্যে যদি হ্যাড থাকে, যদি শুড থাকে, SHOULD, শুড, মাস্ট, MUST, মাস্ট থাকে, অট, OUGHT, অট টু থাকে, তাহলে ভার্বের কোনো চেঞ্জ করতে হয় না। হ্যাড, শুড, মাস্ট, অট টু, উড, WOULD, উড, কুড, COULD, কুড, তাহলে টেন্সের কোনো চেঞ্জ করতে হয় না, যেমনটা থাকবে তেমনটাই রাখতে হবে। যদি কোনো প্রোনাউন বা কোনো ওয়ার্ডের চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করতে হবে। দেখো শুড আছে মানে কোনো টেন্সের চেঞ্জ করতে হবে না, শুডই থাকবে, ক্লিয়ার? তাহলে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, তাহলে এই সেইড টুটাকে তুলে আমি টোল্ড করতে পারি, মাঝখানে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট করতে পারি। তারপরে কিন্তু আমি তাকে বলেছিলাম হিটা পুরোপুরি একজন থার্ড পার্সন, এই দুজনের মধ্যে কেউ নয়, ঠিক আছে? আমি তোমাকে বলেছিলাম, আই হচ্ছে প্রথম ব্যক্তি, আর তোমাকে বলেছিলাম এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, ক্লিয়ার? তোমাকে বলেছিলাম এটা দ্বিতীয় ব্যক্তি, ক্লিয়ার? এবার এই যে পুরোপুরি, এই হিটা কিন্তু পুরোপুরি থার্ড পার্সন, পুরোপুরি, তাহলে কি এই দুটোর মধ্যে কেউ না, তাহলে হি থাকবে। আর শুড থাকলে কোনো চেঞ্জ হবে না, শুড নট বি ট্রাস্টেড। অপশন চলো, অপশন কি বলছো দেখো, আই সেইড টু ইউ, সেইড টু রেখেছে, ডু নট হচ্ছে না, এটা ইম্পারেটিভ নয়। আই টোল্ড ইউ দ্যাট হি ক্যান নট কেন হবে, ক্যান নট ভুল, ক্লিয়ার? পরেরটা আই টোল্ড ইউ, শ্যাল হবে না, শ্যাল শুডই থাকবে বলেছিলাম, ডি রাখ, তাহলে কারেক্ট আনসার। আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছিলাম, দ্যাট, যে কমা ইনভার্ট কমা উঠে দিয়ে দ্যাট হি জায়গায় থাকলো, হি কোনো চেঞ্জ হবে না, শুড নট বি ট্রাস্টেড, একদম ডি। দেখো শুডের কোনো চেঞ্জ হয়নি, বোঝা গেল? তাহলে উড, কুড, হ্যাড, শুড, মাস্ট, অট টু থাকলে কিন্তু কোনো চেঞ্জ হবে না ভার্বের ন্যারেশনে। নেক্সট চলো 38 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 38 দাগ, হ্যাঁ 38 দাগ কি বলছে দেখো, 38 দাগ বলছে দ্য প্রফেসর, 38, দ্য প্রফেসর সেইড, প্রফেসর বলেছিল, হ্যাভ ইউ ক্লিয়ার্ড ইউর লাস্ট সেমিস্টার পেপার্স, বলছে হ্যাভ ইউ ক্লিয়ার্ড
প্রফেসর জিজ্ঞাসা করেছে তুমি কি ক্লিয়ার করেছো তোমার সেমিস্টার পেপারসটা ক্লিয়ার। তাহলে এই ইউ আর এই এটা কিন্তু দ্বিতীয় ব্যক্তি, প্রফেসর জিজ্ঞেস করছে, প্রফেসর কিন্তু ফার্স্ট পার্সন, কাকে জিজ্ঞেস করছে সেটা দেওয়া নেই। আমরা দেখবো অপশানে ছেলে ধরেছে না মেয়ে ধরেছে। ছেলে হলে এই ইউটা হবে হি, ছেলে ধরলে দ্বিতীয় ব্যক্তি যদি ছেলে ধরে ইউ হচ্ছে সাবজেক্ট, এটা হবে হি। মেয়ে ধরলে হবে কি, মেয়ে ধরলে হবে সি, ক্লিয়ার। আর যদি ইয়োর ছেলে ধরে তাহলে কি হবে হিজ, আর মেয়ে ধরলে কি হবে, মেয়ে ধরলে হবে হার। বোঝা গেল? তাহলে এবার আমরা চলে যাব আনসার রে। সেইটা কি হবে, প্রশ্ন করেছে সেইটা কিন্তু আস্কড হবে, আর ভার্ব দিয়ে প্রশ্ন করেছে মানে মাঝখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ হবে। চলো, ইফ বা ওয়েদার যে কোনো একটা। দ্য প্রফেসর আস্কড ওয়েদার আই, আচ্ছা এটাকে মি, দ্বিতীয় ব্যক্তি মি ধরলে আই হবে অবশ্যই, তাহলে মি ধরেছে তাহলে আই। এবার দেখো হ্যাজ থাকলে হ্যাড হবে, নেই তাহলে ভুল। দ্য প্রফেসর আস্কড ইফ আই হ্যাড ক্লিয়ার্ড, একদম তাই, তাহলে মাই। দ্বিতীয় ব্যক্তি কিন্তু মি ধরেছে, ভালো করে বোঝো। দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি হচ্ছে দ্য প্রফেসর, PROFESSOR প্রফেসর, আর দ্বিতীয় ব্যক্তি কি মি ধরেছে, মি। তাহলে ইউটাকে মিকে বলছে ইউ, তাহলে মি সাবজেক্ট হচ্ছে আই, মি সাবজেক্ট কি হবে আই, আর মানে তোমার, তাহলে আমাকে বলছে তাহলে মাই হবে, তাহলে মাই লাস্ট সেমিস্টার পেপারস, একদম। কিন্তু কোথায়, আচ্ছা এই দাগটা না, বি দাগেরটা, হ্যাঁ বি দাগ কি বলছে, দ্য প্রফেসর আস্কড হলো মাঝখানে ইফ বসিয়েছি, ভার্ব দিয়ে শুরু হচ্ছে বলে, আমাকে বলে আই, হ্যাভটা হ্যাড ক্লিয়ার্ড ইয়োর প্রিভিয়াস পেপার্স, তাহলে মাই প্রিভিয়াস সেমিস্টার পেপার্স। বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি সি আর ডি ভুল কোথায় আছে আমরা দেখবো, ক্লিয়ার। দ্য প্রফেসর আস্কড ওয়েদার আই হ্যাভটা হ্যাড হবে, ক্লিয়ার, ভুল। ডি দাগ কোথায় আছে দেখো, দ্য প্রফেসর আস্কড ইফ হ্যাভটা হ্যাড করেনি, ভুল। বোঝা গেল? তাহলে কিন্তু 38-এর কিন্তু আমাদের কোনটা সঠিক উত্তর হলো, 38-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার ন্যারেশনে। 39 কি বলছে দেখো, 39, হ্যাঁ 39 কি বলছে আমরা দেখবো, বলছে হি সেইড, সে বলেছিল আই হ্যাড আ ওয়ান্ডারফুল ড্রিমড লাস্ট নাইট, এই লাস্টটা ওয়ার্ডটা চেঞ্জ হবে, ক্লিয়ার। আর একটু আগে বললাম আমরা হ্যাড থাকলে হ্যাডের কিন্তু নো চেঞ্জ, একটু আগে কিন্তু আগের কোয়েশ্চেনে আমরা বলেছি হ্যাড থাকলে ন্যারেশনে ডাইরেক্টে ইনডাইরেক্টে কোনো ভার্বের চেঞ্জ হবে না, অন্য ওয়ার্ডের চেঞ্জ করব, লাস্টের চেঞ্জ করব, প্রোনাউনের চেঞ্জ করব, কিন্তু দেখো প্রোনাউন আই চেঞ্জ হবে, এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে, আইটা মানে কি প্রথম ব্যক্তি হি হবে, ক্লিয়ার। চলো কোয়েশ্চেনের আনসারে যাবো আমরা। হি সেইড, সে বলেছিল দ্যাট হি স কেন হবে, হ্যাডটা হ্যাডই থাকবে, ভুল। হি সেইড দ্যাট হি হ্যাড, দেখো হি হ্যাড সিন, একদম তাই। আচ্ছা হ্যাড সিন, এই সিন ভার্বটা কোথা থেকে আনলো, কোনো জায়গায় ছিল না সিন, বিরাগ ভুল। সিধা কি বলছে, হি সেইড দ্যাট লাস্ট নাইট চেঞ্জ হবে, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস হয় বা দ্য ডে বিফোর হয়, দ্য ডে বিফোর, বা লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস বা দ্য ডে বিফোর, করেনি, ভুল। ডিদাগে চলো, ডিদাগ বলছে কি, হি সেইড, সে বলেছিল দ্যাট হি হ্যাড, দেখো হ্যাডটাকে হ্যাডই রেখেছে, অন্য কোনো ভার্ব মানেনি, আ ওয়ান্ডারফুল ড্রিম দ্য প্রিভিয়াস নাইট, দেখো প্রিভিয়াস নাইট, লাস্ট নাইট থেকে প্রিভিয়াস নাইট, ওকে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার 39-এর। 40 কি বলছে দেখো, 40 দাগে আমরা চলে যাব। 40 দাগ আমাদের কি বলছে দেখো, 40 দাগ বলছে যে, হ্যাঁ 40 দাগ কি বলছে আমরা দেখবো, বলছে আই ওয়াজ ডিগিং, আমি খুঁড়ছিলাম, দ্য গার্ডেন, বাগানটা, হোয়েন, যখন, দ্য ডক্টর অ্যারাইভ, ডাক্তার কিন্তু এসেছিল, রিপ্লাইড হ্যারি বলেছিল, ক্লিয়ার। তাহলে হ্যারি বলেছিল, আই মানে কি হ্যারি ছেলে, তাহলে হি হবে। ওয়াজ ওয়্যার থাকলে কি হয়, ওয়াজ ওয়্যার থাকলে আমাদের হ্যাড বিন হয়, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হবে, তো ওয়াজ ওয়্যারটা উঠে গিয়ে হ্যাড বিন ডিগিং দ্য গার্ডেন হুইন দ্য ডক্টর অ্যারাইভড, অ্যারাইভটা অ্যারাইভডই থাকবে, কেন থাকবে আমি বলে দিচ্ছি। দেখো আমরা একটা নিয়ম করেছিলাম, একটা নিয়মে আমরা জানি গ্রামারের নিয়মে, যে অতীতে পাস্টে যদি দুটো কাজ হয়ে থাকে, যেটা তুলনামূলক আগে হয় সেটা হয় হ্যাড প্লাস V3, ঠিক আছে, পাস্ট পারফেক্টে হবে, আর একটা কিন্তু সিম্পল V2 হবে, ক্লিয়ার, এটা মাথায় রাখবে, যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্টে হবে, যেটা পরে হবে সিম্পল V2, সেই নিয়মটা এখানে আমাদের কাজে লাগছে, ঠিক আছে। কি বলছে দেখো, বলছে তাহলে আমরা অপশনে চলো, অপশনে গেলে বুঝতে পারবো। এই অ্যারাইভডই থাকবে, এটা যখন হ্যাড বিন হচ্ছে, এটা যখন হ্যাড বিন, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হচ্ছে যখন, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে চলে যাচ্ছে, মানে পাস্ট পারফেক্ট তো হচ্ছে, তাহলে এটাকে আমি আর চেঞ্জ করবো না, এটা সিম্পল পাস্টেই রাখবো, ক্লিয়ার। হ্যারি সেইড, হ্যারি বলেছিল দ্যাট যে হি ওয়াজ ডিগিং, ওয়াজটা হবে না, হ্যাড বিন হবে, ভুল। বির আগে চলো, হ্যারি সেইড দ্যাট, হ্যারি বলেছিল যে হি হ্যাড বিন, দেখো দ্যাট মাঝখানে কমা ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট, আইটা হি হলো, হ্যাভ্যাসটা হ্যাড বিন হলো, ডিগিং দ্য গার্ডেন হোয়েন দ্য ডক্টর অ্যারাইভটা অ্যারাইভড রাখতে হবে, কারণ এখানে যেহেতু একটা করলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস
এর সঙ্গে আমরা কি করব, সিম্পল পাস্ট করব। ক্লিয়ার, সিম্পল পাস্ট। এটা কিন্তু পাস্ট পারফেক্ট করতে পারবো না, V2 থাকলে হ্যাড V3 হয়, যেহেতু এখানে হ্যাডের কাজ করেছি একটা টেন্সে একটা বাক্যে, তাহলে একই বাক্যের মধ্যে হ্যাড V3 আর করতে পারবো না, এটাকে সিম্পল পাস্ট রাখতে হবে। বি ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার, 40-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশানে চলো, বাদ বাকি অপশানগুলো কোথায় ভুল আমরা দেখবো। হ্যাঁ, বাদ বাকি অপশানগুলো কোথায় ভুল আমরা কিন্তু দেখে নেব। হ্যারি সেইড দ্যাট হি হ্যাড বিন ডিগিং দ্য গার্ডেন হোয়েন দ্য ডক্টর অ্যারাইভ করেছে, এটা অ্যারাইভড হবে, ভুল। হ্যারি সেইস করেছে কেন, সেইস হবে না, সেইড হবে। ক্লিয়ার, ভুল। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। 40-এর ন্যারেশন আমাদের হয়ে গেল, ভেরি ইম্পর্টেন্ট ন্যারেশন কিন্তু, ঠিক আছে। অনেকে কিন্তু অ্যারাইভটাকে হ্যাড অ্যারাইভড করে দেবে। ক্লিয়ার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 41 কি বলেছে দেখো, 41 বলছে আমাদের কিন্তু প্রেফিক্সে চলে যাচ্ছে, প্রেফিক্স সাফিক্স। নতুন টপিক কিন্তু আমরা অ্যাড করেছি, প্রেফিক্স। আজকে আমি 5টা প্রেফিক্স দিয়েছি, সাফিক্স কিন্তু দেইনি। সাফিক্স আমরা পরের ক্লাসে চেষ্টা করবো দেওয়ার, অবশ্যই দেবো, চেষ্টা করবো না, আমরা অবশ্যই রাখবো। বলছে ইফ হি ডাজ নট মেন্ড, মেন্ড মানে কি শোধরানো, সারাই করা, জুতো মেন্ড করি না, মেন্ড শু, সেরকম। তাহলে ইফ হি ডাজ নট, যদি সে না করে, সংশোধন না করে, হিজ ওয়েজ, তার পথগুলো, জীবন ধারণের যে পথ, যে উল্টোপাল্টা পথে চলে, সেই পথগুলো, ত্রুটিগুলো সংশোধন না করে, আই এম শিওর, আমি নিশ্চিত, হিজ প্যারেন্টস, তার বাবা মা, উইল ড্যাশ হিম। ওন ভার্বটা দেখো, প্রেফিক্স কাকে বলে, একটা শব্দ প্রি মানে কি আগে, তাহলে প্রেফিক্স দেখো, প্রি মানে কি, প্রেফিক্স, প্রি মানে হচ্ছে আগে, তাহলে একটা শব্দের আগে 2-3টে অক্ষর যোগ করে নতুন একটা শব্দ তৈরি করব, সেটাকে আমরা বলবো কি, প্রেফিক্স। তাহলে DIS, ডিজ, এই যে এটাকে বলবো প্রেফিক্স। ক্লিয়ার, 2-3টে অক্ষর যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে। কি শব্দ তৈরি হলো, ডিস প্লাস ওন হলো কি, ডিজওন। ডিজোন মানে কি, ডিজোন মানে হচ্ছে বর্জন করা, বর্জন করা। আমরা ত্যায্য পুত্র করা বলি না, ওন মানে কি, ওন মানে হচ্ছে দখল করা, আর ডিজোন মানে হচ্ছে বর্জন করা। ক্লিয়ার, তুই আমার কেউ না আজকের থেকে, ঠিক আছে, আমি তোকে ত্যায্য পুত্র করে দিলাম। তাই বলছে যদি সেই ছেলেটি তার ব্যবহার চরিত্র সংশোধন না করে, আই এম শিওর, আমি নিশ্চিত, হিজ প্যারেন্টস, তার বাবা মা, উইল ডিজোন হিম, তাকে কিন্তু ডিজোন করে দেবে, তাহলে ডিজওন হবে। ওকে, দেখো কোথায় আছে, ডিজ, সি ইজ দ্য কারেক্ট প্রেফিক্স। নেক্সট 42 দাগ কি বলছে দেখো, 42 দাগ বলছে ইট ইজ টাইম, এটা হলো সময়। হ্যাঁ, 42 দাগ বলছে কি, 42 দাগ বলছে, আমরা কিন্তু একটু দেখে নেব। হ্যাঁ, 42 দাগ কি বলছে দেখো, 42 দাগ বলছে যে ইট ইজ টাইম, এটা হলো সময়, টু ড্যাশ নিউ বুক, বলছে বুকটাকে, দ্য বুক, এই বইটাকে নতুন করার কিন্তু এটা একটা রাইট টাইম, দ্যাট আই বরোড, যেটা আমি ধার করেছিলাম, ফ্রম দ্য লাইব্রেরি, মানে লাইব্রেরি থেকে ধার করেছিল, সময় একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড দেয়, 1 সপ্তাহের মধ্যে তোমাকে কিন্তু বইটা ফেরত দিতে হবে, বা বইটা লাইব্রেরিতে এসে আবার রিনিউ করে নতুন করে ডেট দিয়ে নিয়ে যেতে হবে। তো সেটাকেই বলছে যে নিউ মানে নতুন, তাহলে নিউ মানে হচ্ছে কি নতুন, এর সঙ্গে যদি আমরা রি যোগ করি, রি মানে কি নতুন, পুনরায় নতুন করা, পুনরায় জীবিত করা, ঠিক আছে। তাহলে আমরা করব, নতুন শব্দ পেয়ে গেলাম, রিনিউ, আর এই যে আগে যুক্ত করেছি মানে প্রেফিক্স। ক্লিয়ার, রি ইজ দ্য কারেক্ট প্রেফিক্স নিউ এর সঙ্গে, রিনিউ। রিনিউ মানে কি, রিনিউ মানে পুনরায়, পুনরায় নতুন করা। ক্লিয়ার, পুনরায় নতুন করা, তাহলে সি ইজ দ্য কারেক্ট প্রেফিক্স। ইট ইজ টাইম টু রিনিউ দ্য বুক দ্যাট আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি। এবার চলো নেক্সট 43 কি বলছে দেখো। হ্যাঁ, 43 কি বলছে দেখো, দ্য তাজমহল ইজ এ সিম্বল, তাজমহল একটা চিহ্ন হলো, একটা সিম্বল অফ দ্য ড্যাশ মোর্টাল লাভ অফ 2 পিপল, দুটো মানুষের মধ্যে যে অমরণশীল ভালোবাসা, ঠিক আছে। অমরণ, মোর্টাল মানে কি, মোর্টাল, MORTAL, মোর্টাল, ঠিক আছে। এই মোর্টাল মানে হচ্ছে মরণশীল, মরণ, যার মৃত্যু আছে, তাহলে এটা হচ্ছে মেন শব্দ দিয়েছে, এর আগে একটা প্রেফিক্স, দেখো সবই কিন্তু প্রেফিক্স বলে দিয়েছে, এর আগে একটা শব্দ যোগ করতে হবে। আমরা যদি ইম যোগ করে দিই, ইম, তাহলে কি হবে, ইমমোর্টাল, ইম যোগ করলে কি হবে, ইমমোর্টাল মানে অমরণশীল, ইমমোর্টাল, MORTAL, ইমমোর্টালের মানে কি হয়ে যাবে, অমরণশীল, অমরণশীল। ক্লিয়ার, তাহলে বলছে তো তাজমহল হলো একটা চিহ্ন, একটা সিম্বল অফ ইমমোর্টাল যে লাভ, এ ইজ দ্য কারেক্ট আনসার, ইমমোর্টাল যে লাভ, অমরণশীল ভালোবাসা দুটো মানুষের, সেই দুটো মানুষের একটা অমরণশীল ভালোবাসার একটা চিহ্ন, একটা প্রতীক কিন্তু তাজমহল। ক্লিয়ার, তাহলে এ ইজ দ্য কারেক্ট প্রেফিক্স মোর্টালের, ইমমোর্টাল। এবার যাবো নেক্সট 44 কি বলছে দেখো। হ্যাঁ, 44 বলছে আমাদের যে চুজ দ্য কারেক্ট প্রেফিক্স অফ অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে কি, অ্যাডভেঞ্চার মানে হচ্ছে দুঃসাহসিক একটা অভিযান, দুঃসাহসিক,
দুঃসাহসিক একটা কাজ বা অভিযান আমরা বলতে পারি, অ্যাডভেঞ্চার। ক্লিয়ার? অ্যাডভেঞ্চার ডিসঅ্যাডভেঞ্চার নয়, অ্যাডভেঞ্চার মিস অ্যাডভেঞ্চার। ক্লিয়ার? আমাদের মিস করতে হবে, আমরা ডিস করে ফেললাম, তো এটা আমাদের করতে হবে কি মিস অ্যাডভেঞ্চার, MIS, মিস অ্যাডভেঞ্চার মানে A is the correct option, correct prefix হচ্ছে মিস। চুজ দ্য কারেক্ট প্রেফিক্স টু অ্যাডভেঞ্চার, আমাদের কি হবে মিস অ্যাডভেঞ্চার ইজ দ্য কারেক্ট প্রেফিক্স অ্যাডভেঞ্চারের। হয়ে গেল 44। এবার যাবো কিন্তু আমরা নেক্সট অপশনে, কি বলছে দেখো 45 আমাদের লাস্ট প্রেফিক্সের কোয়েশ্চেন। কি বলছে দেখো, বলছে যে 45 বলছে আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, সিকিওর নিরাপদ অনুভব করেছিলাম, টকিং টু আ স্ট্রেঞ্জার একটা অচেনা ব্যক্তির সঙ্গে, সো অ্যান্ড সো এবং এই কারণে আই কল দ্য পুলিশ। তাহলে তুমি কি সিকিওর ফিল করবে যদি একটা আগন্তুক একটা অচেনা ব্যক্তির সাথে কথা বলার সময় তুমি যদি নিরাপত্তা পাও, তাহলে তুমি পুলিশকে নিশ্চয়ই ফোন করবে না। অনিরাপত্তায় ভুগছিলে, অনিরাপদ মনে করছিলে নিজেকে, সেই কারণে তুমি কিন্তু পুলিশকে ফোন করেছিলে। ক্লিয়ার? তাহলে সিকিওর, SECURE, সিকিওর মানে কি নিরাপদ, সিকিওর মানে হচ্ছে নিরাপদ। তাহলে এর আগে একটা যোগ করতে হবে হচ্ছে কি সিকিওর, ইনসিকিওর। ক্লিয়ার? IN যদি যুক্ত করি, IN প্লাস সিকিওর, SECURE, ইনসিকিওর, ইনসিকিওর, SECURE, ইনসিকিওর। ক্লিয়ার? তার মানে কি ইনসিকিওরের মানে হচ্ছে অনিরাপদ, অনিরাপদ। ক্লিয়ার? তাহলে আই ফেল্ট ইনসিকিওর টকিং টু আ স্ট্রেঞ্জার অ্যান্ড সো আই কল দ্য পুলিশ। ক্লিয়ার? তাহলে 45-এর ইনসিকিওর ইজ দ্য কারেক্ট আনসার, দেখো ডি ইজ দ্য কারেক্ট প্রেফিক্স। এবার যাবো কিন্তু আমরা নেক্সট 46। কি বলছে দেখো, ভয়েস চেঞ্জ, লাস্ট 5টা ভয়েস চেঞ্জ দিয়ে আমরা কিন্তু আজকের ক্লাসটা শেষ করব। কি বলছে দেখো, অনুরাগ হ্যাজ বিন ট্রান্সফার্ড টু মুম্বাই। তাহলে হ্যাজের পরে বিন দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, তার মানে কি এটা কিন্তু প্যাসিভ করা আছে, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে কেউ একজন করেছিল, কাদের দ্বারা ট্রান্সফার করা হয়েছিল দেওয়া নেই, দেখো সব কটা অপশানে দিয়ে দিয়েছে। ক্লিয়ার? তাহলে অনুরাগ দিয়ে শুরু হবে না, দিয়ে শুরু হবে, বিদাগটা কেটে দাও। ক্লিয়ার? শুধু বিনটা বাদ যাবে, প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করবো এক্সট্রা ভার্ব একটা বাদ যাবে, বিন এক্সট্রা ভার্ব এসেছিল, বিনটা বাদ। তাহলে দের পরে হ্যাভি বসবে, দে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, ট্রান্সফার্ড অনুরাগ টু মুম্বাই, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো ভুল কোথায় আছে দেখো, ওয়্যার ইউজ করেছে, ওয়্যার হবে না, ওয়্যার কিন্তু হয় না, হ্যাভ হ্যাজ ইউজ করতে হবে, আর শুধু ট্রান্সফার্ড হ্যাভ হ্যাজ নেই, ডিদাক কাটা। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। 47 কি বলেছে দেখো, 47 বলছে কি, ডিড ইউ হিয়ার, তুমি কি শুনেছিলে, হোয়াট ওয়াজ সেইড বাই হার। এই অংশটুকু কিন্তু প্যাসিভ করা, যে ওয়াজ বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে যে বলেছিল হার, এই অংশটুকু প্যাসিভে আছে, আমাকে কিন্তু অ্যাক্টিভে করতে হবে। ডিড ইউ হিয়ার যেমন আছে, ডিড ইউ হিয়ার কিন্তু আমি রেখে দেবো, এই অংশটুকু লাস্টের যে অংশটুকু সেই অংশটুকুর কিন্তু প্যাসিভ করতে হবে। হোয়াট ওয়াজ সেইড বাই হার, তার মানে আমরা করব ডিড ইউ হিয়ার হোয়াট শি সেইড, হোয়াট রাখবো, তারপরে বাইটা প্রথমে আসলে কি হবে, হার প্রথমে আসলে শি, আর ওয়াজ ওয়্যার উঠে গিয়ে মেন ভার্বের সেকেন্ড ফর্ম সেইড, হোয়াট শি সেইড, একদম সিম্পল। তাহলে ডিড ইউ হিয়ার, দেখো ডিড শি হিয়ার, এখানে ইউ ছিল, ইউ রাখবো, শি করবো না, ডিড ইউ হিয়ার ঠিক আছে, হোয়াট শি হ্যাজ সেইড না, শুধু সেইড আসবে, ডিড ইউ হিয়ার তুমি কি শুনেছিলে, হোয়াট শি সেইড, দেখো ওয়াজ ওয়্যার উঠে গিয়ে শুধু সেইড, সি ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার? ওয়াজ ওয়্যারটা উঠে যাবে, শুধু ভার্বের সেকেন্ড ফর্ম হবে, কারণ V2 থাকলেই কিন্তু আমাদের কি আসে, ওয়াজ বা ওয়্যার আসে প্যাসিভে। তাহলে প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করতে যাবো, ওয়াজ ওয়্যার উঠে গিয়ে V1 হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সি ইজ দ্য কারেক্ট অপশন, আর হ্যাভ দিয়ে শুরু হবে না, ভুল। এবার যাবো 48 কি বলছে দেখো, 48-এ আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 48 দাগ কি বলছে দেখো, আচ্ছা একটু বড় করলে তোমাদের দেখতে সুবিধে হবে। চলো, বলছে কি, হি নেভার ফরগেট, সে কখনো ভুলে যায় না, টু গেট গিফটস ফর মি, আমার জন্যে গিফট আনতে সে কখনো ভুলে যায় না। তাহলে হি সাবজেক্ট, নেভার হচ্ছে অ্যাডভার্ব, ক্লিয়ার, ফরগেট হচ্ছে ভার্ব, হি নেভার ফরগেটস, ফরগেট ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো, শি নেভার ফরগেটস বা হি নেভার ফরগেটস, সে কখনো ভুলে যায় না, কি ভুলে যায় না, টু গেট গিফটস ফর মি। তাহলে দেখো টু গেট গিফটস ফর মি, আমার জন্য পুরস্কার আনাটা ভুলে যায় না, কিন্তু টু আছে, টু দিয়ে কিন্তু আমরা এটাকে অবজেক্ট করতে পারবো না। একটা ক্লাসে বলেছিলাম এরকম টু দিয়ে ভার্ব মানে ইনফিনিটিভ ভার্ব থেকে যদি অবজেক্ট শুরু হয়, তাহলে এই টু আর ইনফিনিটিভ ভার্বকে, টু প্লাস ভার্বকে আইএনজি করে দেবে, গেটিং করে দেবো, গেটিং, GETTING, গেটিং গিফট ফর মি, এটা কিন্তু আমাদের অবজেক্ট হবে, গেটিং গিফট ফর মি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে গেটিং গিফট ফর মি। তাহলে এরকম অবজেক্ট থাকলে টু দিয়ে ভার্ব সেটাকে কি করবে, টু গেটটাকে গেটিং, টু ইটটাকে ইটিং করে দেবে, তাহলে অবজেক্ট আমরা করতে পারবো। তাছাড়া কিন্তু টু
দিয়ে অবজেক্ট করতে পারবো না। তাহলে হি নেভার ফরগেটস, কখনো ভুলে যায় না। তাহলে কি করবো, গেটিং গিফটস ফর মি, গেটিং গিফটস ফর মি। দেখো ফরগেটিং হবে না, গেটিং। হি উইল নেভার, হি কখনো অবজেক্ট নয়। ফরগেট, দেখো ফরগেট টু গেট হবে না। গেটিং গিফটস ফর মি, দেখো কারেক্ট অবজেক্ট হচ্ছে ডি দাগ, গেটিং গিফটস ফর মি। তারপরে কি হলো, এটা এটা হচ্ছে সিঙ্গুলার। গেটিং, দেখো আমাদের ভার্ব কি ছিল, ফরগেট, ফরগেট কি ছিল, ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমাদের কি আছে, অ্যাম, ইজ বা আর। তাহলে এই যে গেটিং গিফটস ফর মি এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার বলে আমাদের কি এসছে, ইজ আসবে, একটা হলে ইজ। তাহলে গেটিং গিফটস ফর মি ইজ নেভার, নেভারটা বসবেই। আর ফরগেটের থার্ড ফর্ম ফরগটেন, ফরগটেন বাই হিম। বোঝা গেল? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। হি ছিল, হিটা কিন্তু আমাদের হিম হয়ে গেল। এবার চলো নেক্সট অপশানে যাব। 49 কি বলছে দেখো, 49, হ্যাঁ 49 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো, একটু বড় করলে তোমাদের সুবিধে হবে। ইউ নিড টু অফার দেম আ বেটার ডিল, বলছে ইউ নিড টু, তোমার প্রয়োজন তাদেরকে অফার করার। দেখো আবার টু চলে এসছে, নিড টু, অ্যাকচুয়ালি নিড টু, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ইউ নিড টু অফার, এটা কিন্তু টু অফার, এটা কিন্তু ভার্ব, ক্লিয়ার? এটা কিন্তু অবজেক্ট নয়, এখানে কিন্তু আর অফারিং করবো না, এটা হচ্ছে ভার্ব। ইউ নিড টু অফার, তোমাকে তোমার প্রয়োজন অফার করার, কাদেরকে, তাদেরকে, আ বেটার ডিল, দুটো অবজেক্ট এখানে, দুটো অবজেক্ট, একটা হচ্ছে কাদেরকে অফার করা উচিত, দেম, আর কি অফার করা উচিত, একটা বেটার ডিল, ক্লিয়ার? বেটার ডিলকে ধরেও অবজেক্ট করতে পারো, দেমকে ধরেও অবজেক্ট ধরে ভয়েস চেঞ্জ করতে পারো। এবার চলো তাহলে আমরা দেম বা বেটার দেখবো কোন অপশনটা ঠিক আছে, এবার দেখতে হবে। দেখো আর এই যে নিড টু, এই যে নিড, NEED, নিড টু অফার, এটা ভার্ব কিন্তু পুরোপুরি। এবার এটার প্যাসিভ করতে গেলে নিড যেমন আছে নিড থাকবে, এই টু অফারের প্যাসিভ করতে হবে, টু বি করতে হবে। আমরা বলেছিলাম ইনফিনিটিভ ভার্বের যদি প্যাসিভ করতে হয়, টুর পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, অফার্ড, টু বি, OFFERED, ক্লিয়ার? এটা কিন্তু আমাদের নিয়ম, আমরা জানি। তাহলে ইউ নিড টু অফার দেম আ বেটার ডিল, তাহলে আমরা করতে পারি দে আর নিড টু বি, দে আর ইন নিড হবে না, ইন কোথা থেকে আসলো, ইন ভুল, দে নিড টু বি অফার। দেখো দে কে অবজেক্ট ধরেছে, মানুষকেও ধরা যাবে, এ বেটার ডিলকেও ধরা যাবে। তাহলে দে কে অবজেক্ট ধরলে বললাম নিড যেমন তেমন থাকবে, টুর পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে দে নিড টু বি অফার্ড। এবার কি অফার করবো, এ বেটার ফিউচার বা এ বেটার ডিল বাই ইউ, ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা দেখে নিই, এ বেটার ডিল ধরেও করলে হবে, কিন্তু নিডের জায়গায় থাকবে, ইজ নিডেড, নিড ভার্ব নয়, টু অফার হচ্ছে ভার্ব, কাঁটা, ক্লিয়ার? এ বেটার ডিল ইজ নিডেড বাই দেম হবে না, অফারটা কোথায় গেল, ক্লিয়ার? টু অফার ইট হবে না, ভুল ভাল, পুরো ভুল ভাল। ডি দাগ দেখবো কি আছে, দ্য অফারিং অফ বেটার ডিল হ্যাজ টু বি, কাঁটা, পুরো ভুল, পুরো উল্টো পাল্টা। এবার চলো লাস্ট 50 দাগ কি বলছে আমরা দেখবো। 50 দাগ কি বলছে দেখো, লাস্ট 50 দাগের কোয়েশ্চেন আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে হু হ্যাজ কম্পোজড দিস সং, বলছে হু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে দেখবে। হু হ্যাজ কম্পোজড, কে কম্পোজ করেছে, রচনা করেছে, দিস সং, এই গানটি। দেখো হ্যাজ কম্পোজড, ভার্বের থার্ড ফর্ম, তাহলে দুটো ভার্ব তিনটে আসবে, হ্যাভ থাকলে এক্সট্রা ভার্ব বিন। তাহলে হু থাকলে আমাদের বাই হুম, দেখো এটাকে আমরা দুভাবে করতে পারি, এটাকে আমরা দুভাবে ভয়েস চেঞ্জ করতে পারি। হু থাকলে কি হবে, বাই হুম করতে পারি, হু থাকলে বাই হুম আমরা জানি। এবার বাই হুমের পরে প্রশ্নবোধক ফর্মে আছে, প্রশ্নবোধক ফর্মেই অবজেক্ট কি, দিস সং, কি কম্পোজ করেছে, দিস সং, অবজেক্ট একটা, তাহলে কিন্তু হ্যাজ হবে না, হ্যাভ হবে না, হ্যাজই হবে। বাই হুম হ্যাজ, তারপরে অবজেক্ট দিস সং, বাই হুম হ্যাজ দিস সং, SONG সং। এবার হ্যাভ হ্যাজ থাকলে এক্সট্রা ভার্ব কি আসবে, বিন আসবে, বিন, বাই হুম হ্যাজ দিস সং বিন কম্পোজ, থার্ড ফর্ম করাই আছে, কম্পোজ, COMPOSED, কম্পোজড, কোয়েশ্চেন মার্ক। একরকম নিয়ম হলো, এটা হলো 1 নাম্বার নিয়ম, রুল, এটা হচ্ছে নাম্বার 1 রুল, ক্লিয়ার? হু থাকলে বাই হুম দিয়ে, তাহলে বাই হুম হ্যাজ, তারপরে অবজেক্ট দিস সং, এক্সট্রা ভার্ব বিন কম্পোজড। এটাকে আমরা অন্যভাবে কি করতে পারি, দেখো এটাকে আমরা বাই হুমটা লাস্টে দিয়েও করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু সেক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু করবো না, আমরা ডাইরেক্ট অবজেক্ট দিয়ে শুরু করবো। কিভাবে, কি কম্পোজ করবে, দিস সং করবো, দিস সং একটা, তাহলে হ্যাজ, এবার বিন, BEEN, দিস সং হ্যাজ বিন কম্পোজড, COMPOSED, কম্পোজড। এবার এই বাই হুমটা লাস্টে দিয়ে দেবো, বাই হুম, একদম দুটোই কিন্তু ইকুয়ালি কারেক্ট, ক্লিয়ার? লাস্টে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে, ক্লিয়ার? দিস সং এই ক্ষেত্রে আর প্রশ্নবোধক হচ্ছে, কিন্তু আমরা ভার্ব দিয়ে শুরু করছি না, এই শুধুমাত্র হু দিয়ে যে বাক্যগুলো হবে সেই বাক্যগুলো কিন্তু এই নিয়মে হবে। তাহলে প্রথমে বাই হুম দিয়েও করতে পারো, সেক্ষেত্রে WH ওয়ার্ড যেহেতু হচ্ছে, হেল্পিং ভার্ব দিয়ে শুরু করতে হবে, বাই হুম হ্যাজ অবজেক্ট দিস সং বিন কম্পোজ, লাস্টে কোয়েশ্চেন মার্ক, বা দিস সং হ্যাজ বিন কম্পোজড বাই হুমটা লাস্টে। বোঝা গেল? দুটো অপশানই কারেক্ট। আমরা দেখবো কোন অপশানটা আছে। দেখো হিজ দিয়ে শুরু হবে না, হু দিয়ে শুরু হবে না,
কম্পোজিং দিয়ে শুরু হবে না, দেখো আমাদের কি দিয়ে শুরু হচ্ছে, আমাদের কিন্তু দিস সং দিয়ে এখানে রেখেছে ব্যতিক্রম নিয়মটা। ডি ইজ দ্য কারেক্ট, দিস সং হ্যাজ বিন কম্পোজড বাই হোম। ক্লিয়ার? তাহলে কিন্তু ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা আমরা করলাম 2 নম্বর নিয়মেরটা দিয়েছে। ক্লিয়ার? 1 নম্বর নিয়মেরটাও কিন্তু থাকতে পারে, যখন যেটা থাকবে তখন সেটা নেব। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্তই। ক্লাসটা তোমাদের কেমন লাগলো আর একটু বলে রাখি, ক্লাসটা কিন্তু দিতে একটু দেরি হয়ে গেল, তো ক্লাসটা প্রিপেয়ার করতে একটু আমার সময় লেগেছে, সেই কারণেই কিন্তু ক্লাসটা দিতে তোমাদের দেরি হয়ে গেছে, কিছু মনে করবে না। আমি বলেছিলাম যে আমি বলবো তোমাদের ক্লাস আনবো, অবশ্যই আনবো, তো একটু দেরি হতে পারে, সেটা কিন্তু তোমরা কেউ কিন্তু কিছু মনে করবে না। ওকে, তো আজকের ক্লাসটা এখানে, কোনো প্রবলেম হলে বলবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যেমনটা আমি বলেছিলাম, আমি সবসময় তোমাদের সাথে আছি, একটু সময় নিয়ে এদিক ওদিক প্রবলেম হলে কেউ কিন্তু কিছু মনে করবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।